আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পরিপাকের চ্যাপ্টারটা করাবো তোমাদের। পরিপাকের অনেকগুলো এমসিকিউ আর সেগুলো আমরা আজকে সলভ করব তিনটা রাইটারের। তোমরা অলরেডি দুইটা ক্লাস করেছো, দুইটা ক্লাস আমাদের দুইটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে। আজকে পরিপাকের চ্যাপ্টারটা মোটামুটি বড়, আমরা আজকে শুধু পরিপাকের চ্যাপ্টারটা করাবো। সবাই একটু ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর কে কে নিয়মিত ক্লাসগুলো করছো তোমরা চাইলে ইউটিউবেও কিন্তু ক্লাসগুলো স্পিড বাড়ায় করতে পারো। ইউটিউবে আমি আপলোড দিয়ে রাখতেছি ক্লাসগুলো। আচ্ছা চলো আমরা শুরু করি। প্রথমে আজকে আমাদের ডি কোষ থেকে খরিত হয় কোন হরমোন? আসলে ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি? ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি দেখো তো বাচ্চারা। আমাদের এখানে সিক্রেটিন আছে, গ্যাস্ট্রিন আছে, সোমাটোস্ট্যাটিন আছে, এন্টারোকাইনিন আছে। ডি কোষ থেকে খরিত হয় কোনটা? ডি কোষ থেকে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ হয়। তোমাদের বইতে একটা পেজ আছে, খেয়াল করে দেখবা, আমাদের হরমোনের একটা পেজ, এবং এই হরমোনের একটা পেজের ডিটেলস আমি একটা ভিডিও মনে হয় আমাদের পেজে, ইউটিউবে সব জায়গায় আমি দিছিলাম, মনে করে দেখো। এই ভিডিওটা আমাদের অনেক দরকারি, তোমাদের আমি পেজটা দেখাচ্ছি, দাঁড়াও। এই পেজটা তোমরা কেউ পড়ছো কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ, এই পেজটাই যে হরমোনের যে পেজটা আছে, দেখো পরিপাকে হরমোনের ভূমিকা, একটা পেজ আছে না এখানে, পরিপাকের হরমোনের ভূমিকা, আজমল স্যারের বই। তো পরিপাকে হরমোনের ভূমিকার মধ্যে আমরা গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন সবই দেখতে পাচ্ছি। তো এখানে বলতেছে সিক্রেটিন ক্ষরণ হয় কোথা থেকে যদি বলে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিওডেনামের মিউকোসা থেকে সিক্রেটিন ক্ষরণ হয়, ডিওডেনামের মিউকোসা থেকে। আর যদি সোমাটোস্ট্যাটিন বলে তাহলে ডি কোষ থেকে, যে সোমাটোস্ট্যাটিন ডি কোষ থেকে, ডি বা ডেল্টা কোষও বলা হয়। সোমাটোস্ট্যাটিনকে কি বলা হয়? ডি বা ডেল্টা কোষও বলা হয়। দেন আমাদের এখানে আমরা গ্যাস্ট্রিন দেখতে পাই, গ্যাস্ট্রিন পাইলোরিক প্রান্তের জি কোষ থেকে। গ্যাস্ট্রিন লিখতে জি লাগে আর জি কোষও জি, একই কথা। তারপরে আমাদের হচ্ছে এন্টারোকাইনিন, দেখো এন্টারোকাইনিন, এন্টারোক্রাইনিন, অনেক কিছু আছে। এন্টারোকাইনিন ইলামের প্রাচীর থেকে খরিত হয়, এন্টারোকাইনিন। আর একটা আছে এন্টারোক্রাইনিন। তাহলে এই ছকটা, এই যে এই পেজের, এই পেজটা খুব ভালো করে পড়তে হবে। তোমরা ইউটিউবে আমার এই ভিডিওটা কে দেখছো, যে হরমোনের পরিপাকে হরমোনের ভূমিকার একটা ভিডিও আছে, ইউটিউবে দেওয়া আছে, মেডিকেল আউটমের পেজেও আছে। এই ছকটা খুবই ভালো করে আমাদের পড়তে হবে। এটা যাদের পড়া নাই তারা আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে না। তাই আমি আরেকবার বলে দিলাম যে ইউটিউব থেকে এই ভিডিওটা আমার দেখে নিও তোমরা, পুরো পেজটা আমি বুঝাইছি সেখানে। ডি কোষ থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন। ডি কোষ থেকে খরিত হয় কোনটা বাচ্চারা? ডি কোষ থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি সৃষ্টি করে, কে সৃষ্টি করে? তোমাদের আজমল স্যারের বইতে অক্সিনেটিন দেওয়া আছে, কিন্তু অক্সিনোটিক তো প্যারাইটাল কোষের আরেক নাম। অক্সিনোটিক কি কোষের আরেক নাম বলো তো? প্যারাইটাল কোষের আরেক নাম। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, তাই না, অক্সিন। কিন্তু আমাদের আসলে ইন্ট্রিনসিক, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে আর্জেন্টাফিন কোষ। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর কে ক্ষরণ করে? আর্জেন্টাফিন কোষ। অ্যান্সার হবে আর্জেন্টাফিন কোষ। কিন্তু কেন আজমল স্যারের বইতে আসলে তোমার অক্সিনেটিক দিয়েছে এটা আমি জানি না। আমাদের অ্যান্সারটা হবে আর্জেন্টাফিন কোষ। গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ কত? অজৈব, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। 3 নম্বর প্রশ্ন উত্তর গ। অজৈব পদার্থের পরিমাণ কত? গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের 1.15%। গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ কতটুকু? গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ কতটুকু? দ্রুত কমেন্ট করতে হবে। গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ 0.15%। গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ 0.15%। আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এরপর আমরা চলে যাব যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে। আচ্ছা, ম্যাক্রোফেজ কার রূপান্তরিত রূপ এটা জানো? আমাদের রক্তকণিকার মধ্যে আমরা জানি শ্বেত রক্তকণিকা আছে। শ্বেত রক্তকণিকার মনোসাইট নামক একটা রক্তকণিকা আছে। এই মনোসাইট রক্তকণিকাটা লিভারে যে কি নাম ধারণ করে? ম্যাক্রোফেজ নাম ধারণ করে। কি ম্যাক্রোফেজ? কাফফার কোষ। কাফফার কোষ এক ধরনের মনোসাইট। কাফফার কোষ মনোসাইটের রূপান্তরিত রূপ। কাফফার কোষ মনোসাইটেরই রূপান্তরিত রূপ। কাফফার সেল, ঠিক আছে। কাফফার সেল হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ, একই কথা। ওকে, একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু লালা ক্ষরণ করে? 1200 থেকে 1500 মিলিলিটার। একজন সুস্থ মানুষ কতটুকু লালা ক্ষরণ করে বাচ্চারা? 1200 থেকে 1500 মিলিলিটার। এরপর একটা ইম্পর্টেন্ট পড়া আমাদের, এটা হচ্ছে উইসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? পরিপাকের চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ এবং একটু পেঁচানো চ্যাপ্টার। তোমরা যদি ভালো করে না বুঝে চ্যাপ্টারটা, আমার ক্লাস আছে ইউটিউবে, প্লেলিস্ট আছে একটা 3টা ক্লাসের, সেটা কিন্তু করে নিতে পারো। আমি একদম বই দাগায় সুন্দর করে পড়াইছি।
ওই ক্লাসটাও করতে পারো চাইলে। আচ্ছা যাই হোক, উইসাং নালী মানবদের কোন অঙ্গে পাওয়া যায়? আমি যদি এটা নিয়ে একটু ডিটেলস কথা বলি, আমাদের লিভারের কথা সবাই জানো, লিভারের ডান খণ্ড আছে, বাম খণ্ড আছে, কোয়াড্রেটও আছে, আপাতত ডান খণ্ড আর বাম খণ্ডের কথা বললাম। হ্যাঁ, ডান খণ্ড থেকে ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে বাম যকৃত নালী। ডান আর বাম যকৃত নালী মিলে অভিন্ন যকৃত নালী তৈরি করে, ডান আর বাম যকৃত নালী মিলে অভিন্ন যকৃত নালী, এবং পিত্তথলি থেকে আসা পিত্ত নালী মিলিত হয়ে অভিন্ন পিত্ত নালী তৈরি করে, অর্থাৎ অভিন্ন যকৃত নালী, অভিন্ন পিত্ত নালী। এবং এই যে অগ্নাশয়, অগ্নাশয় পাতার মতো একটা গ্ল্যান্ড, অগ্নাশয়ের সূক্ষ্ম নালীগুলো সবাই মিলিত হয়ে তৈরি করে উইসাং নালী। অগ্নাশয়ের উইসাং নালী এটা হয় পিত্ত, অভিন্ন পিত্ত অগ্নাশয় নালী, অভিন্ন পিত্ত অগ্নাশয় নালী, মানে পিত্ত নালী আর অগ্নাশয় নালী অভিন্ন মিলিত হয়ে একটা নালীতে পরিণত হয়, এবং একটা নালীতে পরিণত হয়ে ক্ষুদ্রান্তের এই যে ইউ আকৃতির ডিউডেনাম নামক একটা জায়গা আছে না, ডিউডেনাম, ডিউডেনামের এই ভ্যাটারো প্যাম্পুলাতে যায় উন্মুক্ত হয়। আমাদের এই যে অভিন্ন পিত্ত অগ্নাশয় নালীটা ডিউডেনামের কোথায় যে উন্মুক্ত হয়, এই প্রশ্নটা আসে। অভিন্ন পিত্ত অগ্নাশয় নালীটা ডিউডেনামের কোথায় যে উন্মুক্ত হয়, এই প্রশ্নটা কিন্তু বাচ্চারা আসে। অভিন্ন পিত্ত অগ্নাশয় নালী ডিউডেনামের ভ্যাটারো প্যাম্পুলাতে যে উন্মুক্ত হয়, এই কথাটা কিন্তু আমরা খেয়াল করবে, যেখানে একটা ভ্যাটারো প্যাম্পুলা আছে। ওকে, যকৃতে কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? যকৃতে আসলে অ্যালডোস্টেরন আর টেস্টোস্টেরন দ্রুত ধ্বংস হয়। মোটামুটি সব হরমোনই দ্রুত ধ্বংস হয়, তবে অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন বেশি দ্রুত ধ্বংস হয়। মোটামুটি সব হরমোনই ধ্বংস হয়, তবে অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন দ্রুত ধ্বংস হয়। আমাদের আরও যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন মহিলা যে হরমোনগুলো আছে, মহিলাদের স্ত্রী হরমোন, সেগুলো একটু ধীরে ধ্বংস হয়। তাহলে দ্রুত ধ্বংস হয় কোনটা? দ্রুত ধ্বংস হয় কোনটা বাচ্চারা বলো তো? দ্রুত ধ্বংস হয় আমাদের অ্যালডোস্টেরন, সাথে হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, মানুষের প্রধান পরিপাক গ্রন্থিগুলো কোনটা? লালা গ্রন্থি, প্রধান পরিপাক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, সবগুলাই আমাদের প্রধান পরিপাক গ্রন্থি। মানুষের প্রধান পরিপাক গ্রন্থি কোনটা? তাড়াতাড়ি বলো তো বাচ্চারা। মানুষের প্রধান পরিপাক গ্রন্থি হচ্ছে তিনোটাই, মানুষের প্রধান পরিপাক গ্রন্থি তিনোটাই। এরপর আমরা চলে যাব নিচের দিকে। আন্তিক রসের কাজ, আন্তিক রসের কাজ, আন্তিক রসের অন্ত্রপ্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, নিষ্ক্রিয় ট্রিপসিন ওজনকে ট্রিপসিনে পরিণত করে। আমার কাছে তো মনে হচ্ছে আন্তিক রসের কাজ সবগুলাই। দেখা যাক আন্তিক রসের কাজ। আন্তিক রস মানে ব্যাকটেরিয়া ধ্বংসতে সাহায্য করে না, ব্যাকটেরিয়া ধ্বংসতে, কারণ অন্ত্রতে এমনিতেই ব্যাকটেরিয়া থাকে, সেখানে যদি ব্যাকটেরিয়া ধ্বংস করে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে তো আমাদের প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আন্তিক রসের কাজ ব্যাকটেরিয়া ধ্বংস করে না, ব্যাকটেরিয়া ধ্বংস করে আমাদের মুখে টায়ালিন এনজাইম, মল্টেজ, তারপরে আমাদের হচ্ছে টায়ালিন মূলত ধ্বংস করে, লাইসোজাইম আছে, আর তারপরে আমরা পাকস্থলিতে হাইড্রোক্লোরাইড অ্যাসিড মূলত ব্যাকটেরিয়া ধ্বংস করে, মেনলি হাইড্রোক্লোরাইড অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে। কিন্তু আন্তিক রস তো ব্যাকটেরিয়া ধ্বংস করে না, হাইড্রোক্লোরাইড অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে, আন্তিক রস ব্যাকটেরিয়া ধ্বংস করে না, হাইড্রোক্লোরাইড অ্যাসিড করে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 আর 3 হবে। আমাদের অ্যান্সারটা কি হবে বাচ্চারা? 1 আর 3 হবে, 1 আর 3 হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের বি হবে অ্যান্সার, 1 আর 3। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? আমি তোমাদের বলছিলাম ADEK হচ্ছে চর্বিতে দ্রবণীয়, ADEK অর্থাৎ আদেক, আদেক চর্বিতে দ্রবণীয়। আর BC WBC অর্থাৎ WBC, W দিয়ে ওয়াটার, BC দিয়ে হচ্ছে BC ভিটামিন। তাহলে আদেক, আদেক হচ্ছে চর্বিতে দ্রবণীয়, ADEK ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K। দ্যাট মিনস 1 আর 2 হবে অ্যান্সার। কি হবে বলো তো? 10 এর অ্যান্সার কি হবে? 10 এর অ্যান্সার ক হবে, 10 এর অ্যান্সার ক হবে। এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ADEK হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আচ্ছা, তো ফাইসাল বলেছো আপু আপনি যে পরীক্ষাটা শুক্রবার নেবেন সেটা কি হবে? শুক্রবারের পরীক্ষাটা আমাদের একটু পিছাইতে হতে পারে, কারণ আমরা তোমার চ্যাপ্টার তো আমাদের শেষ হচ্ছে না শুক্রবারে, শেষ না হলে তো আমরা পরীক্ষা নিতে পারবো না। পুরো আমরা অনুশীলনী এমসিকিউ এই চ্যাপ্টারটা এই বইটা জুলজি শেষ করে তারপরে নিব, তাহলে আমাদের 1-2 দিন পিছাইতে হতে পারে। আর তোমরা এই চ্যাপ্টারটাও রিভিশন করতে থাকো সাথে সাথে। আমরা যদি 80% কোশ্চেন তোমার অনুশীলনী থেকে দেই, 20% কোশ্চেন বইয়ের ভিতর থেকে দেওয়ার ট্রাই করবো কিছু একটা, তবে অনুশীলনী প্রায়োরিটি পাবে। হ্যাঁ, 2-একটা কোশ্চেন একটু ঘোরানো হবে, এই যে এখানে সত্য মিথ্যা টাইপের কোশ্চেন হতে পারে, মানে কোশ্চেনগুলো আমি করবো আর কি, ঘোরায় পেঁচায় করবো, তো সেই ক্ষেত্রে একটু পরীক্ষাটা পিছাবো যাতে আমাদের জিওলজি সবার পড়া রিভিশন হয়ে যায়। আমাদের গিফটও রাখবো এখানে। তারপর দেখো আমাদের এখানে কি আছে, তাহলে আমরা 1 আর 2 দেখছি। শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে, 11-এর অ্যান্সার কি হবে? শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। ইনসুলিন আমাদের রক্তে যদি গ্লুকোজের
গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। ইনসুলিন কি করে বলো তো বাচ্চারা? গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং গ্লুকোজের মাত্রা কমিয়ে লিভারে সেই গ্লুকোজগুলো জমা করে গ্লাইকোজেনেসিসে সাহায্য করে। অতিরিক্ত গ্লুকোজ লিভারে যে জমা হলে তাকে কি বলে? গ্লাইকোজেন বলে। এবং এই গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হইতে সাহায্য করে ইনসুলিন। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হতে সাহায্য করে কে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হতে সাহায্য করে কে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হতে সাহায্য করে হচ্ছে আমাদের ইনসুলিন। ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, এই ইনসুলিন ও গ্লুকোকর্টিকয়েড দুইটাই হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্যকে শোষণ নিয়ন্ত্রণ করে। শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে কে বলো তো? ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। এরপর আমরা চলে যাব নিচের দিকে। আমাদের স্নেহ পরিপাকের জন্য আন্তরিক রসগুলো, স্নেহ পরিপাকের জন্য মূলত লাইপেজ আর ফসফাটেজ। হ্যাঁ, এখানে তো ফসফাটেজ নাই, ফসফোলাইপেজ আছে, হবে না। আমাদের লাইপেজ আর মনোগ্লিসারাইড তৈরি হয় যেহেতু, তাহলে মনোগ্লিসারাইডেজটাও আমরা নিব। 1 আর 2 হবে অ্যান্সার। লাইপেজ আর মনোগ্লিসারাইডেজ, লাইপেজ ও মনোগ্লিসারাইডেজ। অ্যান্সারটা কি হবে? লাইপেজ ও মনোগ্লিসারাইডেজ। থাইরোক্সিন প্রোটিন পরিপাকে সাহায্য করে। আচ্ছা, লাইপেজ আর মনোগ্লিসারাইডেজ দুইটাই হবে, লাইপেজ ও মনোগ্লিসারাইডেজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিছু দেখবো না। তারপরে আরেকটা হচ্ছে তোমার অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন। অগ্নাশয় থেকে কি কি হরমোন নিঃসৃত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে তোমার ইনসুলিন নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে আমাদের ট্রিপসিনও নিঃসৃত হয়। 2 আর 3 হওয়ার সম্ভাবনা। 13 অ্যান্সার আমাদের 2 এবং 3 হওয়ার সম্ভাবনাই বেশি। 13 অ্যান্সার 2 এবং 3 হওয়ার সম্ভাবনা মানে বেশি। গ্যাস্ট্রিন তো তোমার অগ্নাশয় থেকে খরিত হয় না, গ্যাস্ট্রিন পাকস্থলী প্রাচীর থেকেই খরিত হয়, জি কোষ থেকে। আমাদের ইনসুলিন আর ট্রিপসিন হবে, ইনসুলিন আর ট্রিপসিন। অগ্নাশয় থেকে খরিত হয় ইনসুলিন আর ট্রিপসিন। এই ছবি এ অংশটা হচ্ছে পাকস্থলী, আর হচ্ছে আমাদের এই বি অংশটা 3টা, একটা মাথা, একটা দেহ, একটা লেজ, 3টা অংশে ভাগ করা যায় 1 আর 3। এটা আমাদের বহুপদী ছাড়া বাকিগুলো করব না। এটা হচ্ছে আলিম স্যারের প্রশ্ন। আলিম স্যারের প্রশ্নে চলে যাব আমরা এখন। এতক্ষণ পড়াইছি তোমাদের আজমল স্যারের, এখন আলিম স্যারের। ব্যাপারটা কি হয়েছে, প্রতিদিন আমি তোমার নিজে দাগানোর আগে ছবি তোলাই আরিফুলকে দিয়ে। তো আজকে আমি যে ছবি তোলাই নি আমার খেয়াল নাই। হ্যাঁ, আমি দাগাই ফেলছি তোমার আলিম স্যার, পরে মনে পড়ছে যে এটা তো ছবি তোমার তোলা হয়নি এখনো, তাই দাগানোই, কিন্তু আমার সাথে সাথে একবার পড়ে ফেলতে হবে। হ্যাঁ, অনেকে ভাববা জাল্লা পুদি আগেই দাগায় রাখছে, আসলে আগে দাগানোটাই ভুল হয়েছে। দাগানো আমরা ছবিটা আগে তুলতাম, তারপরে আমি তো ক্লাস গুছানোর সময় আবার দাগ দেই। যাই হোক, মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ। মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি যকৃৎ হয়, তাহলে মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তোমাদের কাছে আমার প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি যকৃৎ হয়, তাহলে মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? দ্রুত অ্যান্সার দিতে হবে। মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে ত্বক। মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম, এই যে আমাদের মজিয়া বলেছে ত্বক, উর্মি বলেছে ত্বক, এই তো স্কিন, নীলা বলেছি স্কিন। ওকে, ঠিক আছে, আমরা সবাই পারি। তারপরে অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম 9 কোনটা? অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম, এই অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইমগুলো মনে রাখার জন্য আমি একটা নেমোনিকের হেল্প নিয়েছিলাম। আমার ক্লাস যারা করেছো বলো তো, অগ্নাশয়ে নিঃসৃত হরমোনগুলো মনে রাখার নেমোনিকটা কি বলেছিলাম? আমার একটা ফ্রেন্ড ছিল টিপু, বলছিলাম তোমাদের, তাই না? ওরে নিয়ে একটা নেমোনিক বানাইছিলাম। আমি ক্যালাশ কামাই করে, আমি ক্যালাশ কামাই করে, ক্যালাশ কামাই করে, আমি ক্যালাশ কামাই করে টিপুর কারে টাডা দিতাম। আমি ক্যালাশ কামাই করে টিপুর কারে টাডা দিতাম না আসলে। হ্যাঁ, ওর কারও ছিল না, সাইকেল ছিল একটা। আচ্ছা, যাই হোক, আমি ক্যালাশ কামাই করে টিপুর কারে টাডা দিতাম। আমি দিয়ে হচ্ছে অ্যামিনোট্রিপসিন, ক্যালাশ দিয়ে হচ্ছে কোলাজিনেজ। আচ্ছা, ক্যালাশ কামাই করে, কামাই দিয়ে হচ্ছে কাইমোট্রিপসিন, করে দিয়ে কার্বক্সিলেজ, আর টিপু দিয়ে হচ্ছে ট্রিপসিন, কারে দিয়েও কার্বোটিডেস, টা দিয়ে হচ্ছে টাইপেপটাইডেস, ডা দিয়ে হচ্ছে ডাইপেপটাইডেস। তাহলে আমি ক্যালাশ কামাই করে টিপুর কারে টাডা দিতাম। এখন আমাদের অ্যান্সার এখানে হওয়া উচিত লাইপেজ, তাই না? অ্যান্সার এখানে হওয়া উচিত লাইপেজ, কিন্তু তোমাদের বইতে অ্যান্সার কেন যেন কোলাজিনেস নিয়েছে। তোমাদের আলিম স্যার কেন যেন অ্যান্সার কোলাজিনেস নিয়েছে আমি জানি না, কারণ আমরা জানি অগ্নাশয় থেকে অবশ্যই কোলাজিনেস ক্ষরণ হয়। অগ্নাশয় থেকে অবশ্যই কি ক্ষরণ হয় বলো তো? অগ্নাশয় থেকে অবশ্যই
আচ্ছা, অগ্নাশয় থেকে অবশ্যই কি ক্ষরণ হয়? কোলাজিনেস। কিন্তু তোমাদের আলিম স্যারের বইতে কোলাজিনেস অ্যান্সার দেওয়া, অ্যান্সার হওয়ার কথা হচ্ছে লাইপেজ। পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটা? পরিপাকে সাহায্য করে সিক্রেটিন। দেখো সিক্রেটিন এক ধরনের হরমোন, এই হরমোনটা সবার আগে আবিষ্কৃত হয়েছিল বলে এই হরমোন সম্পর্কে ঘটনাবলী সিক্রেট রাখার একটা ট্রাই করতেছিল বিজ্ঞানীরা, এটাকে সিক্রেটিন বলা হয়েছে। এর জন্য সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। এই সিক্রেটিন হচ্ছে পরিপাকে সাহায্য করে, সিক্রেটিন পরিপাকে সাহায্য করে, সিক্রেটিন পরিপাকে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। আর ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজ সাপ্লাই দেয়, আর ইনসুলিন অতিরিক্ত গ্লুকোজগুলোকে নিয়ে গ্লাইকোজেন তৈরি করে লিভারে জমা রাখে। দুইটার কাজ দুইটা, গ্লুকাগনের কাজ হচ্ছে খরচ করা আর ইনসুলিনের কাজ হচ্ছে জমানো। সোজা কথা, বুঝছো? যেমন আমি আর আরিফুল, আমি হচ্ছে খরচ করি আর আরিফুল সব কিছু যেমনি পারে। ধরো আমার বিকাশে যে টাকা থাকে, আমার টাকা থাকলে আমার কিছু কিনতে হলে আমি কিনা ফেলি, ফুল গাছ কিনি ইউটিউব থেকে, অনলাইন থেকে, আরও অনেক জায়গা থেকে তোমার ড্রেস কিনে ফেলি। পরে হঠাৎ করে দেখি আমি পে করতে যাচ্ছি, কি রে ভাই পে হচ্ছে না কেন? পরে দেখি 1 লাখ টাকা ছিল, এখন 1 টাকাও নেই, মানে এরকম অবস্থা। তখন মেজাজটা তো খারাপ লাগে ওই মুহূর্তে দাঁড়ে। পরে দেখি ব্যাংকে রাইখ আসতে নিয়ে মাতবর। মানে এই যে গ্লুকাগন হচ্ছে তোমার গ্লুকাগন কি করে? খরচ করে। গ্লুকাগন কি করে? খরচ করে। কি খরচ করে? গ্লাইকোজেন খরচ করে। আর ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে নিয়ে জমায়, বুঝছো? ইনসুলিন হচ্ছে তোমাদের আরিফুল ভাইয়া। এরপর দেখো ক্ষুদ্রান্তের কোন অংশে গবলেট কোষ থাকে? ক্ষুদ্রান্তের মিউকোসা অঞ্চলে গবলেট কোষ থাকে। ক্ষুদ্রান্তের কোন অংশে, আচ্ছা ক্ষুদ্রান্তের কোন জায়গায় গবলেট কোষ থাকে? মিউকোসা গবলেট কোষ থাকে। গবলেট একটা এককোষী কোষ, এককোষী। গবলেট কোষ কয় কোষী বাচ্চারা? গবলেট কোষ কয় কোষী? গবলেট কোষ হচ্ছে এককোষী। গবলেট কোষ কয় কোষী? গবলেট কোষ এককোষী। ওকে, নিচের কোনটা হরমোন? হরমোন হচ্ছে ইনসুলিন, আর পেপসিন ট্রেপসিন এগুলো আমিষ পরিপাককারী, টায়ালিন হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী। আর ইনসুলিন কি হরমোন? নিচের কোনটা হরমোন বলো তো? ইনসুলিন হচ্ছে একটা হরমোন। যকৃত থেকে নিঃসৃত রসের নাম কি? যকৃত থেকে নিঃসৃত রসের নাম হচ্ছে পিত্তরস। যকৃত থেকে নিঃসৃত রসের নাম কি? যকৃত থেকে নিঃসৃত রসের নাম হচ্ছে পিত্তরস। পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয়ে কোথায় জমা থাকে? পিত্তথলিতে জমা থাকে। পিত্তথলির নাম হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার আমাদের তোমার যকৃতের কত নম্বর খণ্ডকের নিচে থাকে বলো তো বাচ্চারা? গল ব্লাডার আমাদের যকৃতের কত নম্বর খণ্ডকের নিচে থাকে? গল ব্লাডার আমাদের যকৃতের কত নম্বর খণ্ডকের নিচে থাকে? তাড়াতাড়ি বলো, গল ব্লাডার আমাদের যকৃতের কত নম্বর খণ্ডকের নিচে থাকে? ডান খণ্ডকের নিচে থাকে, তাই না? কিন্তু তোমার মাজদা ম্যামের বই আবার কডেটের কথা বলছে মেবি। যাই হোক, উল্টাপাল্টা কথা আছে। আমাদের আজমল স্যারের অনুসারে তোমার ডান খণ্ডের নিচে দেখেছিলাম আমরা। সাক্কাস ইন্টেরিকাস খরিত হয় কোনটি থেকে? অন্ত্র থেকে। সাক্কাস ইন্টেরিকাসের আরেক নাম হচ্ছে আন্তিক রস। সাক্কাস ইন্টেরিকাসের আরেক নাম কি রস বলো তো বাচ্চারা? সাক্কাস ইন্টেরিকাসের আরেক নাম কি রস? সাক্কাস ইন্টেরিকাসের আরেক নাম হচ্ছে আন্তিক রস। সাক্কাস ইন্টেরিকাসের আরেক নাম হচ্ছে আন্তিক রস, ঠিক আছে? সাক্কাস ইন্টেরিকাস হবে, এটা ওন্টেরিকাস লেখা। ওকে, যাই হোক, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? আমিষ পরিপাক। টায়ালিন হচ্ছে তোমার কার্বোহাইড্রেট পরিপাক করে, আর অ্যামাইলেজও কার্বোহাইড্রেট পরিপাক করে, মল্টেজও কার্বোহাইড্রেটই পরিপাক করে, মল্টোজকে ভাঙে। আর ট্রিপসিন হচ্ছে তোমার আমিষ পরিপাককারী। ট্রিপসিন ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক করে। ট্রিপসিন আর পেপসিন দুইজনই আমিষ পরিপাক করে। তোমাদের কাছে আমার প্রশ্ন, ট্রিপসিন কোথায় আমিষ পরিপাক করে আর পেপসিন কোথায় আমিষ পরিপাক করে? পেপসিন কোথায় করে আমিষ পরিপাক আর ট্রিপসিন কোথায় করে আমিষ পরিপাক? পেপসিন কোথায় করে আমিষ পরিপাক আর ট্রিপসিন কোথায় করে আমিষ পরিপাক? দ্রুত আমাকে অ্যান্সারটা দাও। পেপসিন কোথায় করে? ট্রিপসিন কোথায় করে? পেপসিন করে পাকস্থলিতে আর ট্রিপসিন করে ক্ষুদ্রান্তে। পেপসিন কি অবস্থায় থাকে? সক্রিয় না নিষ্ক্রিয় অবস্থায়? পেপসিন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, পেপসিনোজেন আকারে থাকে পেপসিন। আর ট্রিপসিনও নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ট্রিপসিনোজেন আকারে থাকে। পেপসিন যে কাজটা অল্প করে দেয়, পেপটাইড বানায় দেয়, সেই পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে ট্রিপসিন ক্ষুদ্রান্তে, তাই না? তাহলে দুইজন কিন্তু আমাদের একই রকম কাজ করে। একটা করে হচ্ছে পেপসিন করে পাকস্থলিতে, ট্রিপসিন করে ক্ষুদ্রান্তে। পেপসিন করে পাকস্থলিতে, ট্রিপসিন করে ক্ষুদ্রান্তে, তো তোমরা তো জানো। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা আর কিছু দেখব না। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? এটা তো বললামই। নিচের কোনটি থেকে টায়ালিন নিঃসৃত হয়? টায়ালিন নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে। টায়ালিন লালা গ্রন্থি থেকে। আমাদের লালা গ্রন্থি থেকে কিন্তু টায়ালিন নিঃসৃত হয়। আমাদের লালা গ্রন্থি 3 রকমের, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, একটা হচ্ছে
প্যারোটিড লালাগ্রন্থি। প্যারোটিড লালাগ্রন্থি আমাদের কানের দিকে থাকে, এটা সবচেয়ে বড় লালাগ্রন্থি। যাই হোক, লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় কোন এনজাইম? টাইলিন নামক এনজাইম লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়। অথবা টাইলিন কই থেকে নিঃসৃত হয়? লালাগ্রন্থি থেকে। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? ক্ষুদ্রান্তের অংশ আমরা জানি, ক্ষুদ্রান্তের অংশ তিনটা, মনে রাখার একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে ডিজে আলি। ক্ষুদ্রান্তের অংশগুলো মনে রাখার নেমোনিকটা কি বাচ্চারা? ডিজে আলি। ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জেজুনাম, আলি দিয়ে হচ্ছে ইলিয়াম। ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জেজুনাম, আলি দিয়ে হচ্ছে ইলিয়াম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর বাকি যে অংশটা, এটা হচ্ছে ফান্ডাস। ফান্ডাস কার অংশ? ফান্ডাস কার অংশ আমাকে একটু বলতে হবে বাচ্চারা। ফান্ডাস কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ নয়, কিন্তু ফান্ডাস কার অংশ? ফান্ডাস কার অংশ? ফান্ডাস কিন্তু আমাদের হচ্ছে পাকস্থলীর অংশ। এই যে তোমাদের আসিফ ভাইয়া চলে আসছে, টম বলছে আসিফ ভাইয়া ঈশা, অর্থাৎ আমাদের লালাগ্রন্থি থেকে খরিত হয় টাইলিন আর মল্টেজ, তাই না? তোমাদের আসিফ ভাইয়া কিন্তু সেই লেভেলের বায়োলজি পড়াইতে পারে। তোমাদের রিফাত ভাইয়া, রিদন রিফাত ভাইয়া ফিজিক্স ভালো পড়ায়, তারপর লাবিব ভাইয়াও ফিজিক্স কেমিস্ট্রি ভালো পড়ায়। আচ্ছা, তোমরা তো অনেক অনেক লাকি আসলে। দেখো, আগের সময় একটা সময় ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া অনেক কঠিন ছিল, এটা সত্যি কথা একদম, কিন্তু সেটা অতীতকালে, বর্তমান কালে নয়। অতীতকালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া কঠিন ছিল। কেন ছিল? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি পড়তে হবে, ইভেন আমি তো ইন্টারমিডিয়েট লাইফে জানতাম না। তোমরা অবাক হবা, আমার সময় আমি ইন্টারমিডিয়েট লাইফে জানতাম না মেডিকেলের জন্য কি পড়তে হবে, কই থেকে পড়তে হবে। গ্রামে ছিলাম মেন কথা এইচএসসি লাইফে, তারপরে বড় ভাই আপু কেউ ছিল না মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড কিছুর সাথে, বা অ্যাটলিস্ট চান্স না পাইলেও পরীক্ষা দিছে এরকমও কেউ ছিল না ফ্যামিলিতে, কারণ আমিই বড়। সব কিছু মিলে আমি আসলে জানতামই না কই থেকে কি প্রশ্ন আসে। তো আমাদের সময় অনেক কঠিন ব্যাপার ছিল, তোমাদের সময় আসলে কঠিন ব্যাপার না, তোমাদের সময় ইচ্ছা দরকার, যার ইচ্ছা আছে সেই চান্স পেতে পারে, এমন অবস্থা। তোমাদের সময় অনলাইনে ঢাকা মেডিকেল কলেজে ভাইয়াপুরা অ্যাভেলেবেল, বলতে গেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভাইয়াপুরা অ্যাভেলেবেল, আর আমরা চিন্তামই না কাউরে, তাদের সাথে কথা বলা, আল্লাহ। একটা আমার বাসার পাশের ফ্ল্যাটে এক আপু ছিল, উনি কক্সবাজার মেডিকেলে পড়তো, বুঝছো, আমি যখন ইন্টারমিডিয়েটে। তো ওই আপু কবে আসবে বাসায়, সেই আশায় আমি বসে থাকতাম, ওই আপু আসবে কবে, তারপরে আপুর সাথে একটু কথা বলতে পারবো, মানে উনি সরকারিতে চান্স পেয়েছে, এরকম একটা মানে সেই লেভেলের ব্যাপার, বুঝছো। আর এখন তোমরা ঢাকা মেডিকেল কলেজের ভাইয়া আপুদেরই পাত্তা দাও না, আর কই কক্সবাজার কই কি, তাই না? দেখো তো আসলে দুনিয়াতে সব কিছু কত আপেক্ষিক, কিন্তু তোমরা চাইলেই চান্স পাওয়ার মতো করে পড়তে পারো। এই সব কিছু দেখো কত ইজিলি আমরা এখন অনলাইনে তোমাদের প্রোভাইড করি। আচ্ছা, যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলে? কাপ্পার কোষ। এখানে কুপার কোষ বলছে, একই কথা। কুপার যে কথা কাপ্পারও একই কথা, কুপার যে কথা কাপ্পারও কিন্তু একই কথা, কুপার যে কথা কাপ্পারও কিন্তু একই কথা। অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটা? অগ্নাশয় রসে আসে ট্রিপসিন, অগ্নাশয় রসে ট্রিপসিন। আর প্রেপসিন কোথায় আছে? পাকস্থলীতে প্রেপসিন আছে, তাই না? ওকে, কোন এনজাইম লালাগ্রন্থিতে পাওয়া যায়? লালাগ্রন্থিতে তোমাদের আসিফ ভাইয়া বললো টম পাওয়া যায়, অর্থাৎ টাইলিন আর মল্টেজ পাওয়া যায়। লালাগ্রন্থিতে কি পাওয়া যায় বাচ্চারা? টম পাওয়া যায়, অর্থাৎ টাইলিন আর মল্টেজ পাওয়া যায়। লালাগ্রন্থিতে কি পাওয়া যায়? লালাগ্রন্থিতে টম পাওয়া যায়, অর্থাৎ টাইলিন আর মল্টেজ পাওয়া যায়। এরপর দেখো কোন এনজাইম লালাগ্রন্থিতে বলছি, উইসাং নালী মানবদের কোন অঙ্গ? একটু আগে উইসাং নালী দেখাইছি না আমি, উইসাং নালী, বলো তো উইসাং নালী অর্থাৎ অগ্নাশয় নালী, অভিন্ন অগ্নাশয় নালী হয়ে ডিউডেনামের কোথায় উন্মুক্ত হয়? একটু আগে বলছি, ডিউডেনামের কোথায় উন্মুক্ত হয় বলো তো? ডিউডেনামের কোথায় উন্মুক্ত হয়? আপু অল সাবজেক্টের অনুশীলন এমসিকিউ মিলিয়ে কত পার্সেন্ট কমন পাবো? তোমাদের প্রশ্ন হয় 75টা, 75টার মধ্যে 45টা কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমাদের 70%, 65 থেকে 70% কোশ্চেন বায়োলজি কেমিস্ট্রি অনুশীলনী, ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি অনুশীলনী থেকে কমন পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি শুধু অনুশীলনী পড়ে যাও, তোমার প্রশ্ন কমন পড়বে, তোমার পরীক্ষায় উত্তর মনে থাকবে না। কারণ হচ্ছে শুধু অনুশীলনী পড়ে মনে রাখতে পারবে না যদি বেসিক ক্লিয়ার না থাকে। যেমন পরীক্ষায় যদি আসে এখন, নিচের কোন এনজাইম লালাগ্রন্থিতে পাওয়া যায়? ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেস, মল্টেজ। অ্যান্সার তুমি কি দিবা বাচ্চারা? টিচার অনুশীলনী থেকে প্রশ্ন করছে, কিন্তু একটু ফাজিল টিচার বলে দাঁড়া অনুশীলনী থেকে করবো, কিন্তু তোর ভিতরের পড়া আছে কিনা জানবো। এই টাইলিনের জায়গায় মল্টেজ দিয়ে দিছে, অ্যান্সার কিন্তু মল্টেজই হবে, অ্যান্সার কিন্তু ঘই হবে, একই জায়গা, কিন্তু তুমি আসলে পরীক্ষার হলে ভেবা চেকা কাবা। এই জন্য অনুশীলন এমসিকিউ আমাদের সলভ করতে হবে প্র্যাকটিস হিসেবে, প্র্যাকটিস করতে হবে। আর তোমরা প্র্যাকটিস বুক খোঁজো না, এই প্র্যাকটিস বুকের বিকল্প হচ্ছে অনুশীলনী এমসিকিউ সলভ করা। আদার্স কোনো প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন আসার কোনো গ্যারান্টি নাই, কিন্তু অনুশীলনী এমসিকিউ থেকে প্রশ্ন আসার গ্যারান্টি আছে। প্রতি বছর যেহেতু প্রশ্ন আসতেছে, তাই আমরা একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনুশীলনী এমসিকিউ যে সলভ করে যাবে সে কমন পাবে। কিন্তু কমন পাইলেই হবে, অ্যান্সার মনে থাকতে হবে না। অ্যান্সার মনে রাখার জন্য আমাদের ভেতরেও পড়তে হবে বইয়ের, আর অনুশীলনী এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিসের ভিতর রাখতে হবে। তাহলে যদি ঘুরেও দেয় হালকা করে, তাও আমরা ধরতে পারবো, বুঝছো কথা?
আচ্ছা ওকে, এই তো অনেকেই পারছো মল টেস্ট, কিন্তু আমাদের মেন ভিতরটাও পড়া লাগবে, তারপর অনুশীলনী সলভ করা লাগবে। 3টা রাইটার সলভ করবা, যে যেমনে পারো সলভ করো ভাই, আমার কাছ থেকে সলভ করো, যে যেখানে পাও, কিন্তু অনুশীলনী এমসিকিউ সলভ না করে পরীক্ষার হলে বইসো না। পুরা বই সলভ করা হয়ে গেছে তোমার, পড়ছো, কিন্তু অনুশীলনী এমসিকিউ সলভ করো নাই। পরীক্ষার হলে তোমার একটা ফ্রেন্ড অনুশীলনী এমসিকিউ সলভ করে গেছে, পুরা বইয়ে পড়ে গেছে, সে যায় হুবহু অনুশীলনী এমসিকিউ কমন পাইছে, তুমি চিন্তা করে দাগাবা, আর সে দাগাবে হচ্ছে একদম কনফিডেন্ট সহকারে, কারণ সে পড়ে গেছে। তাহলে পরীক্ষার হলে তার কমপক্ষে 10 থেকে 15 মিনিট সেভ হবে, আর এই 10 থেকে 15 মিনিট সেভ হওয়ার কারণে তার পরীক্ষায় সে 80-90টা আগে শিওরভাবে দাগায় ফেলবে। সে 10 থেকে 15 মিনিট সে চিন্তা করবে বাকিগুলো নিয়ে, এইভাবে সে ডিএমসিতে চান্স পেয়ে যাবে। আর তুমি ভিতর পড়ছো, অনুশীলনী পড়ো নাই, তাই বলে তুমি চান্স পাবা না তা না, তুমি লাস্টের দিকে একটা মেডিকেলে চান্স পাবা। বুঝছো ব্যাপারটা? কনফিডেন্টের একটা বিষয় আছে পরীক্ষার হলে। পরীক্ষার হল তো সারা জীবনের জন্য না, পরীক্ষার হলে 6 মাস ধরে পরীক্ষার হলে বসে থাকতে হয় না, 60 মিনিট। এই 60 মিনিটে কনফিডেন্ট গ্রো করতে হলে অনুশীলনী এমসিকিউ তোমার অবশ্যই সলভ করতে হবে। বুঝাইতে পারছি কথা? যকৃতের সবচেয়ে বড় খণ্ডের নাম কি? ডান খণ্ড। যকৃতের সবচেয়ে বড় খণ্ডের নাম কি বাচ্চারা? যকৃতের সবচেয়ে বড় খণ্ডের নাম হচ্ছে ডান খণ্ড। ওকে, তাহলে এইটুকু হয়েছে আমাদের, এখান থেকে আর কিছু না। তারপর নিচের দিকে দেখি কি আছে আমাদের। নিচের দিকে আমাদের এখানে আছে মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ড ডান খণ্ড। নিচের কোন হরমোনটি লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করে? আসলে এটা এন্টেরোক্রাইনিন হবে, বইতে আমি দেখেছি এন্টেরোক্রাইনিন, কিন্তু অপশনে এন্টেরোক্রাইনিন নাই বলে এন্টেরোকাইনিন দিয়ে দিয়েছি। এবং এই হরমোনের যে একটা পেজ আছে না, ওই হরমোনের পেজটা খুব ভালো করে পড়তে হবে। তোমরা যদি ওই ইউটিউবের ভিডিওটা খুঁজে না পাও, আমি তোমাদের জন্য আজকে একটু পরে আপলোড দিয়ে দিব না, হ্যাঁ, ওই ভিডিওটা, যে হরমোনের, পরিপাকে হরমোনের ভূমিকা, ওই ভিডিওটা একবার একটু দেখো, অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, পরিপাকে হরমোনের ভূমিকা। ওকে, আচ্ছা, কেউ কি আপুর ক্লাসের পিডিএফ গুলো পাইছো? পিডিএফ তো আগের ক্লাসে দিছি, একটু আগে আগের ক্লাসেরটা দেওয়া হয়েছে, এটাও দিয়ে দেওয়া হবে একটু পরে। নিচের কোনটিকে মানবদেহের জৈব রসায়নগার বলা হয়? যকৃতকে মানবদেহের জৈব রসায়নগার বলা হয়। ল্যাবরেটরি, অর্গানিক ল্যাবরেটরি অফ হিউম্যান বডি, এটা হচ্ছে যকৃত। এখানে প্রায় অনেক হাজার হাজার বিক্রিয়া, 500 রকমের বিক্রিয়া চলে। নিচের কোনটি স্থূলতার প্রথম স্তর? স্থূলতা, দেখো আমাদের বিএমআই এর যে রেঞ্জটা আছে সেটা শুরু হয় মূলত 18.5 থেকে 24.9 কেজি পার মিটার স্কোয়ারে। অর্থাৎ তোমার ভর হচ্ছে ওজনে আর তোমার উচ্চতা মিটার স্কোয়ারে নিবা, এভাবে বিএমআই বের করা হয়। এটা হচ্ছে স্বাভাবিক ওজন। স্বাভাবিক ওজন হচ্ছে 18.5 থেকে 24.9, কিন্তু 25 থেকে 29 পর্যন্ত এটা হচ্ছে অতিরিক্ত ওজন। 25 থেকে 29 পর্যন্ত কি ওজন? 25 থেকে 29 পর্যন্ত হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন। আর স্থূলতার প্রথম পর্যায় হচ্ছে 30 থেকে 34। স্থূলতার কয়টা স্তর? স্থূলতার 3টা স্তর। স্থূলতার প্রথম পর্যায়, স্থূলতার দ্বিতীয় পর্যায়, স্থূলতার তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়কে বলা হয় মরবিড স্থূলতা। তৃতীয় পর্যায়ে গেলে মানুষ এমন মোটা হয়ে যায়, তোমরা ভিক্ষুকে দেখছো, ভিক্ষু মারামারি করতো যে ভিক্ষু। তারপরে আরো অনেক মোটা মোটা মহিলারা আছে, দেখো গাড়ির সামনে এমনকি হেলান দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে, এরকম কিছু বিদেশি মহিলা আছে, যাই হোক ওনাদের অনেক ধরে ধরে ট্রে করে নিয়ে যায়, দেখছো না? ওগুলো হচ্ছে স্থূলতার তৃতীয় পর্যায়। স্থূলতার তৃতীয় পর্যায়কে বলা হয় বিভৎস স্থূলতা বা মরবিড স্থূলতা। স্থূলতার তৃতীয় পর্যায়কে কি বলা হয়? বিভৎস স্থূলতা বা মরবিড স্থূলতা। এখন আমার কথা হচ্ছে তোমাদের কাছে, আমরা জানি ডায়াবেটিসের কথা সবাই শুনেছ, তাই না? ডায়াবেটিস টাইপ 1, ডায়াবেটিস টাইপ 2, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিসের কত শত রকম। তো ডায়াবেটিসের যে 4টা রকম আছে, আমি তোমাদের এখানে যেহেতু স্থূলতা রিলেটেড কথাই বললাম, একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 1, একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 1, আর একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 2, আর এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ইনসিপিটাস, আর এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখন আমার প্রশ্ন, ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? ডায়াবেটিস মেলাইটাস কিসের অভাবে হয়? ইনসুলিনের অভাবে। ডায়াবেটিস মেলাইটাস কেন হয় বলো তো বাচ্চারা? ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়? ডায়াবেটিস ইনসিপিটাস হয় হচ্ছে এডিএস হরমোন কম ক্ষরণ হইলে, এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই ডায়াবেটিস ইনসিপিটাসটা বংশগত। ডায়াবেটিস ইনসিপিটাসটা কিরকম? ডায়াবেটিস ইনসিপিটাসটা হচ্ছে বংশগত। আর ডায়াবেটিস টাইপ 1 হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে হয়। ডায়াবেটিস টাইপ 1 মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে হয়। এখন আসো ডায়াবেটিস টাইপ 2। এই ডায়াবেটিস টাইপ 2 হয় স্থূলতার জন্য। ডায়াবেটিস টাইপ 2 কিসের জন্য হয় বাচ্চারা? ডায়াবেটিস টাইপ 2 হয় স্থূলতার জন্য। দেখো 2, হ্যাঁ 2, আর স্থূলতা, দেখো স্থূলতা লিখতে আমরা এখানে থ লেগে একটা হর মতো, এইটার 2 দেখতে একই রকম না? এভাবে আমরা মনে রাখতে পারি যে ডায়াবেটিস টাইপ 2 হচ্ছে স্থূলতার জন্য। এই ক্লাসটা আমার কেউ করে থাকলে তোমরা হয়তো অ্যান্সার দিতে পারছো অনেক আগে। তাহলে ডায়াবেটিসের 4 রকমের
রকমের কোনটা হয় আমাদের তোমার এই যে স্থূলতার জন্য? ডায়াবেটিস টাইপ 2 এর মধ্যে কোনটা হয় আমাদের স্থূলতার জন্য বাচ্চারা? ডায়াবেটিস টাইপ 2 এর মধ্যে কোনটা হয় স্থূলতার জন্য? আচ্ছা 16 গ্যাস্ট্রিন হবে। 16 নিচের কোনটি লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করে? কি বলো, গ্যাস্ট্রিন? গ্যাস্ট্রিন লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আমি তো ইয়ার ছাড়ের বইতে এন্টারোক্রাইনিন দেখেছি। এই একদম মাইরা মাথাটা ফাটাই দিব, বুঝছো? কে বলছে? এই যে মাঝে মাঝে তোমরা যখন বলে ফেলো না, আমার মনে হয় যে আমি মনে চোখে ভুল দেখছি, আল্লাহ আমি কি ভুল পড়াইতেছি, একটা কনফিউজ থাকে যে বাচ্চাদের পড়ে এত কষ্ট করে। এই যে 8 নাম্বার লাইন, এই যে 8 নাম্বার হরমোনের পেজটা খুলবা। এন্টারোক্রাইনিন ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হয় এবং লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। মাইরা মাথা ফাটাই দিব, বুঝছো, উল্টাপাল্টা বললে। এন্টারোক্রাইনিন, আচ্ছা এটা আমি 2-3 বার দেখছি যে আসলে কি এটা, আসলে কি এটা। আমি পরীক্ষা ক্লাসে আসার আগে কিন্তু দেখে আসি অনেক কিছু, এই জন্য একটু দেরি হয়ে যায় আমার ক্লাসে আসতে, তারপর একটু কনফিডেন্ট থাকে বেশি, বুঝছো, ক্লাসে আসার আগে দেখে আসলাম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এবার আসো ডিউডেনামের প্রাচীরের ডেল্টা কোষ থেকে, ডেল্টা কোষ একটু আগে বললাম না ডি কোষ, ডি কোষ আর ডেল্টা কোষ তো একই কথা, এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ডেল্টা কোষ আর ডি কোষ কি বলো তো? ডেল্টা কোষ আর ডি কোষ কিন্তু সোমাটোস্ট্যাটিন। ডেল্টা কোষ আর ডি কোষ হচ্ছে সোমাটোস্ট্যাটিন, ডেল্টা কোষ আর ডি কোষ হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ওকে, তারপর দেখো মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত এন্টেরিক স্নায়ুতন্ত্র। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা? মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। দেখো আসিফ ইকবাল ভাইয়া এখন ডাক্তারি পড়ে, তো এর জন্য এখানে এসে বলছে ডায়াবেটিস ইনসিপিটাস ইজ ইকুয়াল টু ডেফিসিয়েন্সি অফ অ্যাডিয়াস হরমোন। মানে ওনার তো ইংরেজিতে ভাইবা দিতে হয়, ইংরেজিতে লিখতে হয়। ডাক্তারটা চান্স পায় খালি এত সহজ বিষয় না, বুঝছো, ইংরেজিতে লিখতে হয়। তো কি করতাম জানো, আমার ক্ষেত্রে আমার তো হাতে লেখা পচা মোটামুটি, আর আমি অনেক সময় ধরো কিছু যদি ভুলে যাইতাম, এরকম করে কিছু একটা লিখে দিতাম একটা টান, মানে টাইনা টুইনা চলে যাইতাম। মানে বানান মেডিকেলে কিন্তু ম্যাক্সিমাম টিচাররা বানান তেমন পাত্তা দেয় না, তুমি টপিকটা বুঝাইতে পারছো কিনা এটাই বিষয়। ধরো বানান টান কিছু একটা ভুলে গেছি, খেয়াল আসতেছে না, দিতাম একটা টান, এরকম করতাম। আচ্ছা যাই হোক, তোমরা ফলো করবা এই সিস্টেম। আচ্ছা তারপর দেখি, এখন আসো আমাদের এন্টেরিক স্নায়ুতন্ত্রের কথা তো বলছি। তারপরে কি আছে আমাদের? মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র মস্তিষ্কের কোথায়? ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে ক্ষুধা নিয়ন্ত্রণকারী, ক্ষুধা, রাগ, ভালোবাসা, হাবিজাবি যত কাহিনী, ক্রোধ, ঘৃণা, এইসব কিছু, ঘুম, যত ফালতু ব্যাপার স্যাপার আছে। পড়তে বসলেই খিদা লাগে, পড়তে বসলেই ঘুম আসে, পড়তে বসলেই হচ্ছে কাউরে ভালো লাগতো এক সময়, এখন সে বিট্রে করছে, তার প্রতি একটা ঘৃণাও আসে মাঝে মাঝে, এই তোর জন্য আজকে আমার এই অবস্থা, বা আমি চান্স পাই তোরে দেখাই দিমু। এই যে একটা ঘৃণা থেকে তোমার একটা ইন্সপিরেশনও আসে। যাই হোক, ওই হাইপোথ্যালামাসটা আসলে ইন্টারমিডিয়েট লাইফে একটু অফ রাখা উচিত। হাইপোথ্যালামাস ইন্টারমিডিয়েট লাইফে অফ থাকলে মানুষজন সাকসেস হতে পারতো বেশি। যাই হোক, এই হাইপোথ্যালামাস আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণকারী, ঘুম নিয়ন্ত্রণকারী। হাইপোথ্যালামাস আমাদের রাগ, ক্রোধ, ভালোবাসা, ভালো লাগা, ঘৃণা সব কিছুর কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, এবার দেখো কোন ধরনের খাদ্য অতিরিক্ত ভক্ষণ করলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়, এইটাও নিয়ে তোমাদের বইতে ঝামেলা হয়েছে। আর তোমাদের বইতে অ্যান্সার হচ্ছে লিপিড। কিন্তু আমার তো, আমি তো ক্লাস নিচ্ছি তাই না, আমার তো মাথায় ভুল কিছু দেখলেই তো একটা খটকা লাগে যে ভুল ভুল। আমি দেখছি যে শর্করা জাতীয় খাবার কনভার্ট হয়ে যায় ট্রাইগ্লিসারাইডে, দ্যাট মিনস বেশি পরিমাণে শর্করা খাইলেই, কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খেলেই হচ্ছে ট্রাইগ্লিসারাইড হয়, এটা ক্ষতিকর। ট্রাইগ্লিসারাইড বা টিজি যদি বেড়ে যায় আমাদের, তাহলে মূলত আমাদের হচ্ছে করোনারি তোমার ব্লক হয়ে যায়, রক্তের নালীগুলো ব্লক হয়ে যায়, আর্টারি ব্লক হয়ে যায়। এর জন্য আমাদের ট্রাইগ্লিসারাইড অর্থাৎ কার্বোহাইড্রেট কম খাওয়া উচিত। আমরা যখন ডায়েট করি তখন কিন্তু লো কার্ব দেওয়া হয় তাই না, কার্বোহাইড্রেট কম খাওয়া লাগবে। দেখো জাহাঙ্গীর কবির স্যারের যে ডায়েটের চার্টগুলো আছে সেখানে কিন্তু লো কার্বোহাইড্রেটের একটা চার্ট দেওয়া, কারণ ট্রাইগ্লিসারাইড যাতে তৈরি না হয়, কার্বোহাইড্রেট যত কম পারো খাও, এটা বলা হয়। তো আমি বললাম অ্যান্সার তো দেখি তো অনেকক্ষণ ঘেটে ঘেটে দেখলাম যে আসলেই আমি যেটা ভাবতেছিলাম সেটাই, তোমার শর্করাই হওয়ার কথা অ্যান্সার তাই না, এই লিপিড দিছে অ্যান্সার। তো এই আলিম স্যারের বইতে কিছু অ্যান্সার ভুল আছে, এটা হচ্ছে স্বীকারই করতে হইতেছে আমার। আলিম স্যারের বইতে কিছু উত্তর ভুল আছে, যেটা এই ক্লাস তো রেডি করার আগ মুহূর্তে আমার মাথাটা গরম করে দেয়, আবার খুঁজতে হয় যে আসলে আমি কি 100% শিওর কিনা। ঠিক আছে, এরপর চলে যাই আমি নিচের দিকে। তাহলে এখানে কোন ধরনের খাদ্য অতিরিক্ত ভক্ষণ করে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়? শর্করা জাতীয় খাদ্য। কিন্তু আলিম স্যার অ্যান্সার দিচ্ছে লিপিড, আসলে অ্যান্সার হবে শর্করা জাতীয় খাদ্য, বুঝছো, শর্করা জাতীয় খাদ্য। এরপর চলে যাব নিচের দিকে, কি আছে দেখি আরো আমরা। আচ্ছা, গ্লিসনস ক্যাপসুল পাওয়া যায় কোথায়? গ্লিসনস ক্যাপসুল হচ্ছে যকৃতের আবরণ। আর কোন ধরনের খাদ্য পরিপাকের সময় ইমালসিফিকেশন ঘটে? ইমালসিফিকেশন হচ্ছে চর্বির কণাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেনায় পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে ইমালসিফিকেশন প্রক্রিয়া। ইমালসিফিকেশন প্রক্রিয়াতে হেল্প করে পিত্ত লবণ। ইমালসিফিকেশন প্রক্রিয়াতে হেল্প করে কে বাচ্চারা? আপু মেডিকেলের উত্তর কি দিব? শর্করা। সঠিকটা দাগাইলেই ভাল লাগে, শান্তি লাগে যে আমি সঠিক দাগাইছি।
কারণ কি উত্তর নেয় আসলে এই টাইপের প্রশ্ন আসলে এটা বলা মুশকিল, কিন্তু পরীক্ষার হলে কোনটা ভুল এটা মনে রেখা ওই মুহূর্তে আসলে টেকেল দেওয়া পসিবল হবে না তোমার পক্ষে, যে কারো পক্ষে ওই 60 মিনিটের ওই ব্যাপারটা টেকেল দেওয়া পসিবল না। একটা কোশ্চেন এমন হইতে পারে যে বইয়ের উত্তর ভুল সেখানে চলে আসছে, সেটা রিস্ক নিয়ে আমার মনে হয় সঠিকটা দাগানোই ভালো, বুঝছো? সঠিক শিখো, শিখার সময় ভুল কেন শিখবা? কিন্তু কেউ যদি একদম ওভার কনফিডেন্ট সহকারে দেখে আসতে পারে যে এটা তখন ওই আলাদা, তো ওভার কনফিডেন্স সবার থাকে না, এই জন্য আমি সঠিকটাই দিতে বলতেছি। হ্যাঁ সঠিকটাই দাও। এরপর দেখো আমাদের ইমালসিফিকেশন, লিপিড চর্বি জাতীয় খাদ্য ভাঙাকে ইমালসিফিকেশন বলে। জিহ্বার কোন অংশ সুস্বাদু তার স্বাদ অনুভব করে? দেখো আমরা যখন খাবার খাই জিহ্বার মাঝখানে রসম অংশটা আছে না, এটা সুস্বাদু তার স্বাদ, মানে একটা সুস্বাদু ব্যাপার আছে। ধরো মিষ্টি জাতীয় জিনিস জিহ্বার সামনের অংশ, লবণাক্ততা জিহ্বার এই পাশাপাশি দুটো অংশ, তারপরে অম্লতার যে পিছনের দিকের সাইডটা, একদম পিছনে একদম গলা দিয়ে নামার সময় হচ্ছে তিতা। দেখো তিতা ওষুধ খাওয়ার সময় কি হয় জানো, গলা দিয়ে নামার সময় তিতা লাগে, গলা দিয়ে নামার সময় তিতা লাগে, না পারো ফেলতে না পারো গিলতে, এমন একটা অনুভূতি, তাই না? অর্থাৎ তিতাটা শেষের দিকে। কিন্তু যদি বলি সুস্বাদুতার স্বাদ, সুস্বাদুতার স্বাদ বললে তো আমাদের টোটাল জিহ্বার উপরের অংশটা পুরাটাই, বুঝছো? সুস্বাদুতার স্বাদ জিহ্বার কেন্দ্রীয় অংশতে সুস্বাদুতার স্বাদ। এরপর দেখো জিহ্বার কোন অংশ মিষ্ট অগ্রপান্ত, এটা আমরা এমনি মনে রাখতে পারি মিল অতি, মিল অতি, মি দিয়ে হচ্ছে শুরুর দিকে, অগ্রপান্ত হচ্ছে মিষ্টি, আর ল দিয়ে হচ্ছে লবণাক্ততা হচ্ছে আমাদের পার্শ্বীয় অংশ, মানে অগ্রের পরে মধ্য পার্শ্ব বলা যেতে পারে। মিল অতি, অদি হচ্ছে অম্লতা, হচ্ছে পশ্চাদের পার্শ্ব, আর টি দিয়ে তিক্ততা, একদম পেছনের অংশে তিক্ততা, একদম পেছনের অংশে তিক্ততা, ঠিক আছে? তারপর দেখো অন্ননালীর সাথে সংযুক্ত অংশকে কি বলে? আমরা হৃৎপিণ্ডের অনেকগুলো অংশের কথা জানি, এই যে অন্ননালীর পরে হৃৎপিণ্ডটা যেমন করে হয় না এমন করে হয়। অন্ননালীর সাথে সংযুক্ত অংশটাকে বলা হয় কার্ডিয়া, অন্ননালীর সাথে সংযুক্ত অংশটা কার্ডিয়া, তারপরে ফান্ডাস, তারপর হচ্ছে পাইলোরাস প্রান্তে এরকম করে আর কি। অন্ননালীর সাথে সংযুক্ত অংশটা কি? অন্ননালীর সাথে সংযুক্ত অংশটা হচ্ছে কার্ডিয়া, অন্ননালীর সাথে সংযুক্ত অংশটা হচ্ছে কার্ডিয়া। আচ্ছা তোমাদের মুজাহিদ ভাই এখানে কমেন্ট করছে, তোমাদের মুজাহিদ ভাই কিন্তু খুদে শিক্ষক নির্বাচন হয়েছিল আমাদের 2021 সালেও, কিন্তু একদম ফার্স্ট হয়েছিল, অনেক সুন্দর ক্লাস নিতে পারে। তোমাদের বায়োলজি ক্লাস নিবে ইনশাল্লাহ সামনে তোমাদের মুজাহিদ ভাইয়া। তো মুজাহিদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো যে মুজাহিদ ভাইয়া 2025-এর খুদে শিক্ষক নির্বাচন কবে? 2025-এও কিন্তু একটা খুদে শিক্ষক নির্বাচন হবে, এবং তোমাদের মুজাহিদ ভাইয়া মূলত এই খুদে শিক্ষক নির্বাচনের বিচারক প্যানেলে থাকে, মানে আমার থেকেও বড় বিচারক হিসেবে তোমাদের মুজাহিদ ভাইয়া থাকে। মাথা ঠিক থাকে না ওর, ওই সময় কারে ফার্স্ট বানাবে কারে সেকেন্ড বানাবে এগুলো নিয়ে খুবই বিপদে পড়ে। তারপরে একটা সিরিয়াল আমাকে দেয়, এরপর বলে আপু আপনার যারে যেমন চেয়ে দেন, আমি আমার মতো দিছি, ওর যাকে যাকে সিলেক্ট করতে মনে চায় সিলেক্ট করে। তো গত বছর ওদের সময় খুদে শিক্ষক নির্বাচনে কিছুই দিন এই গিফট, ওদের নিয়ে একটা ছোট লাইভ করছিলাম, মানে তখন আমার অনলাইন যাত্রা শুরু, ওদের যে একটা গিফট দিব ক্রেজ দিব এগুলোও মাথায় ছিল না, করোনার সময় ছিল। তারপরের বছর কিছু দিয়েছিলাম, তারপরের বছর ক্রেজ দিয়েছিলাম হয়তোবা, তারপরের বছরদের ছোট ক্রেজ দিয়েছিলাম, তারপরে গত বছর দিয়েছি বড় বড় সুন্দর সুন্দর ক্রেজ। কিন্তু এবার 25 ব্যাচ, এবার কিন্তু দারুণ কিছু আসতেছে, আমাদের ঘোষণা হবে কয়েকদিন পরে। তোমাদের মুজাহিদ ভাই তো ওর তো প্রফ মনে শেষ হয়ে যাবে, যাই হোক ওর প্রফ শেষ করে তারপরে তোমাদের রেজাল্ট দিতে পারবে। হ্যাঁ, আর তোমাদের খুদে শিক্ষক নির্বাচন 2025 হবে, 25-26 রেডি থাকো, খুদে শিক্ষক নির্বাচনের জন্য 25-26 কিন্তু রেডি থাকো। এরপর দেখো আমাদের মুখ বিবরে পিএস হচ্ছে 6.2 থেকে 6.4, মুখ বিবরে পিএস কত? 6.2 থেকে 6.4। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের কলিজার ওজন কত? ছেলেদের কলিজা বড় না মেয়েদের কলিজা বড় বলো তো? কলিজা কার বড় বেশি, মেয়েদের না ছেলেদের? দেখি কমেন্ট করো, কলিজা কার বড় বেশি সে কমেন্ট করবা। কার কলিজা বড়? বলে না এত বড় কলিজা, এই কাজটা করছো তো সাহস তো কম না। আচ্ছা আমাদের কলিজার ওজন কত বলো তো? ছেলেদের কলিজার ওজন, ছেলেদেরটা হচ্ছে 1.44 থেকে 1.66, 1.44 থেকে 1.66 কেজি, তাই না? দেখছো 1.5 কেজির উপরে কলিজা ছেলেদের কলিজা বেশি বড় বলেই তো দেখো না যে মারামারি করতে যায়, কত কিছু করতে যায়। এটা হচ্ছে প্রায় তোমার 3.2 থেকে 3.7 পাউন্ড। 1 পাউন্ডের কেক তো খাইছো তাই না, ওইটা 3 পাউন্ডের কেকের মতো ওজন। আর মহিলাদের ওজন কম, মহিলাদের ওজন তুলনামূলক কলিজার ওজন কম, মহিলাদেরটা আলিম স্যার লেখেই নাই, মহিলাদের কলিজার ওজন আলিম স্যার লেখেই নাই, বুঝছো? খালি ছেলেদেরই বলছে 1.44 থেকে। আচ্ছা একজন বলছে মেয়েদের কলিজা বড় বেশি, না না ছেলেদের কলিজার বড় বেশি। আচ্ছা রাজিয়া সুলতানা বলছে আপনার কলিজা বড় বেশি। হ্যাঁ আমার কলিজা বড়ই মোটামুটি, কারণ আমার সাহস একটু বেশি,
আমি একটু সাহসী ছিলাম এক সময়, এখন তেমন নাই। যাই হোক, এগুলো পরের কথা। এবার রক্তে কোন হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধা লাগে? আচ্ছা, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো যে ওই যে সুন্দর সুন্দর মুরগিগুলাকে সুন্দর করে মশলা মাখায়া কি বানায় বলো তো, তাপ দিয়ে দিয়ে কি বানায় দেখি তো, ওইটা দেখলে কিরকম লাগে? অনেকেই অনেক পছন্দ করো পোড়া মুরগি, তাই নয়? পোড়া মুরগির নাম কি? তাড়াতাড়ি বলো, পোড়া মুরগির নাম কি? পোড়া মুরগি দেখলে কি বলে? পোড়া মুরগি দেখলে কিন্তু আমাদের অনেক ক্ষুধা লাগে, তাই না? অর্থাৎ গ্রিল দেখলে ক্ষুধা লাগে, দ্যাট মিনস গ্রিল হরমোন ক্ষুধার উদ্রেক করে। গ্রিলিন হরমোন কিসের উদ্যোগ করে? গ্রিলিন হরমোন কিসের উদ্যোগ করে? তাড়াতাড়ি বলো, গ্রিলিন হরমোন কিসের উদ্যোগ করে? তাড়াতাড়ি বলো তো, গ্রিলিন হরমোন কিসের উদ্যোগ করে? মেয়েদের 1.2 থেকে 1.4, এটা মনে হয় ইয়া ছাড় দিছে, তোমার ম্যাডাম দিছে, সরি আজমো স্যার দিছে হয়তো, বা মেয়েদেরটা আলিম স্যারের বইতে মেয়েদেরটা পাইলাম না। আচ্ছা, আলিম স্যার আর মাজেদা ম্যাডামের মধ্যে ঝগড়াঝাটি হয় একটা, মানে মাজেদা ম্যাডাম, আলিম স্যার আর আজমল স্যার, মাজেদা ম্যাডাম এই দুইজনকে কপিও করবে, আবার তোমার দুইজনের সাথে তোমার ঝামেলাও আছে, মানে চেঞ্জ করে দেয় একটা কিছু একটুখানি করে। আলিম স্যার বলছে একটা, মাজেদা ম্যাডাম সেটার একটু ঘুরাইয়া দিবে, তারপর আজমল স্যার বলছে সেটা একটু ঘুরাই দিবে, সে আবার নতুনভাবে দিবে, মানে ঝামেলা একদম। এর জন্য তোমাদের পড়তে সমস্যা, এই মহিলা মানুষ একটু ঝামেলাই করে। দেখো, নিচের কোন এনজাইম দুগ্ধজাতীয় খাদ্যের পরিপাক ঘটায়? দুগ্ধজাতীয় খাদ্যের পরিপাক ঘটায় হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজের মধ্যে একটা ল্যাকটোজেন ভাব আছে না? ল্যাকটোজের মধ্যে একটা ল্যাকটোজেন ভাব আছে, আর এই ল্যাকটোজেনটা তোমার দুগ্ধ রিলেটেডই, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু দিলাম আমরা এখান থেকে, আর কিছু নেই। এবার বহুপদী সমাপ্তিতে যাব। শর্করা পরিপাক যা ঘটে, শর্করা পরিপাকে আমরা কি দেখতে পাই? জটিল শর্করা, মল্টোজ, গ্লুকোজ, ঠিক আছে? মল্টোজ থেকে গ্লুকোজ হয়, এটা মানলাম। গ্লাইকোজেন ডাইস্যাকারাইড, এটা মানতে পারলাম না রে। গ্লাইকোজেন ডাইস্যাকারাইড না, গ্লাইকোজেন পলিস্যাকারাইড, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়, ফ্রুক্টোজ না। 2 নম্বরটা মানতে পারলাম না। ল্যাকটোজ প্লাস পানি, এটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্ল্যাকটোজ, ল্যাকটোজ তোমার ডাইস্যাকারাইড। তাহলে 1 আর 3 হওয়ার কথা না আমাদের উত্তর, কিন্তু আলিম স্যার দিছে 1 2 3। বুঝলাম না আলিম স্যার কেন এর উত্তরটা দিল। 1 আর 3 হওয়ার কথা। যকৃতের কাজ, অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, মানসি, ঠিক আছে? যকৃত অর্নিথিন চক্রের মাধ্যমে এইভাবে সঞ্চয় করে, এটাও মানসি, ওকে। কিন্তু যকৃত পিত্তরস জমা করে, এটাও মানসি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3টাই হওয়ার কথা না? উত্তর আমাদের 3টাই হওয়ার কথা, কিন্তু আলিম স্যার কেন যে এরা দিল এটাই বুঝলাম না। আলিম স্যার খ দিছে, তাহলে আলিম স্যার একটু উল্টাপাল্টা করে ফেলছে, বুঝছো? হালিম স্যার উল্টাপাল্টা করে ফেলছে একটু, মানে উপরেটা নিচে দিছে, নিচে ডোপরে দিছে, এরকম একটা কিছু ঝামেলা করছে। যাই হোক, এবার দেখো অগ্নাশয় থেকে নিঃসৃত হয় নিচের কোনটা? অগ্নাশয় থেকে ইনসুলিন না ট্রিপসিন? অগ্নাশয় থেকে ইনসুলিন আর ট্রিপসিন, 1 আর 2 হবে। মানুষের যকৃত সবচেয়ে বড় গ্রন্থি, অনিথিন চক্র সংগঠিত হয় গ্লিসান ক্যাপসুল দ্বারা আবৃত, সবই সত্য, অর্থাৎ সবগুলাই হবে। সবই সত্য, তাই কি হবে বলো তো বাচ্চারা? সবই সত্য, তাই সবগুলাই হবে। এরপরে পরিপাকের হরমোন, গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলী প্রাচীর থেকে, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ডিউক্রাইনিন ডিউডার্মাল প্রাচীর থেকে, ঠিক আছে। সিক্রেটিন অন্ত্রের প্রাচীর থেকে, সিক্রেটিন কিন্তু পাকস্থলী প্রাচীর থেকে না, সিক্রেটিন অন্ত্রের প্রাচীর থেকে, অন্ত্রের প্রাচীর থেকে, সিক্রেটিন অন্ত্রের প্রাচীর থেকে। সিক্রেটিন কোথা থেকে খরিত হয় বাচ্চারা? অন্ত্রের প্রাচীর থেকে। তাহলে আমাদের 1 আর 3 হবে অ্যান্সার। মানুষের পরিপাক নালীর দৈর্ঘ্য কত? পরিপাক নালী অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, ক্ষুদ্রান্ত প্রায় 6 সেন্টিমিটার, এটাও ঠিক আছে। বৃহদান্ত প্রায় 1.5 মিটার, বৃহদান্ত কিন্তু 1.5 মিটার, ক্ষুদ্রান্ত 6 মিটার। ক্ষুদ্রান্ত 6 মিটার, নাম তার ক্ষুদ্রান্ত কিন্তু মিটার এসে 6 মিটার, নাম তার বৃহদান্ত কিন্তু মিটার এসে 1.5 মিটার। মানে অনেক সময় দেখা যায় না যে পরিবারের বড় ছেলে নাম বড় বড় কিন্তু সে লম্বা না, খাটো, ছোট ছেলে লম্বা হয়ে যায়, ওরকম ক্ষুদ্রান্ত আর বৃহদান্তের অবস্থা। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের আলিম স্যার শেষ, আলিম স্যার শেষ, ওকে ঠিক আছে, আলিম স্যার শেষ। আলিম স্যার পর এখন আমরা কই যাব? এখন আমরা যাব মাজেদা আন্টির কাছে, দেখি মাজেদা ম্যাম কি করেছে। আমাদের মাজেদা ম্যাম কি করেছে একটু দেখি তো, চলো তো বাচ্চারা। মাজেদা ম্যাম, আচ্ছা মাজেদা ম্যামে সলভ করালে আজকে সলভ হয়ে যাবে। আজকে মোটামুটি একটা চ্যাপ্টারই সলভ করাবো আমরা। আমরা এখন মাজেদা ম্যামের সলভে ঢুকে যাচ্ছি। তোমরা সবাই একটু রেডি হও। মাজেদা ম্যামের বইটা একটু বের করে নেই, প্রশ্নগুলো আমার সামনে থাকলে সুবিধা হবে বলতে। আচ্ছা, মাজেদা ম্যামের প্রশ্ন প্রথমটা হচ্ছে, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী এনজাইম রেনিন প্যারাকেসিনকে ক্যাসিনে পরিণত করে, তাই না? দুধের প্যারাকেসিনকে ক্যাসিনে পরিণত করে কে বাচ্চারা? রেনিন নামক এনজাইম। আরেকটা কথা, তোমরা যারা আসো এখানে তারা সবাই অ্যান্টিবায়োটিকে ভর্তি হইছো না? অ্যান্টিবায়োটিক নিছো না? 500 টাকার অ্যান্টিবায়োটিক ডোজটা নিয়ে নিও। অ্যান্টিবায়োটিক নিলে কিন্তু ভালোই হবে তোমাদের, এই সময়টাতে অ্যান্টিবায়োটিক দরকার।
কারণ অ্যান্টিবায়োটিকে আমরা 30টার উপরে 100 মার্কের এক্সাম নিতেছি, খুব সুন্দর প্রশ্ন বাচ্চারা, আবার 20টার মতো ক্লাস নিতেছি, ম্যাথ মেডিকেলে আসা যে ম্যাথগুলো দরকার সেটার উপর গুরুত্বপূর্ণ রেকর্ড ভিডিও বানাচ্ছি, সব কিছু মিলে আসলে অ্যান্টিবায়োটিক তোমার জন্য অনেক দরকার। এবং 4টা বই বানাচ্ছি, 4টা বই আমরা দিয়ে দিব 10 তারিখের ভিতরে। 4টা বইয়ের ভিতরে প্রশ্ন ব্যাংক আছে, এক্সট্রা ডোজ আছে, ওই এক্সট্রা ডোজের উপর আবার ক্লাস নিব, তারপরে বাসায় প্র্যাকটিসের জন্য 10টা মডেল টেস্ট দিব। মানে আমাদের আসলে 500 টাকার মধ্যে আমরা যেমনি পারি কষ্ট করে বইগুলো বানাচ্ছি আর কি। হ্যাঁ, আর বাদ বাকিগুলো এমনিতেই 500 টাকার ভিতরে মোটমাট ম্যাটেরিয়ালসগুলো বানাচ্ছি, আর বাকিগুলো এমনিই দিতেছি। কেন দিতেছি? কারণ আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট হইলে আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে আমরা বড় করে অ্যানাউন্স করতে পারবো যে ওরা আমাদের স্টুডেন্ট। সেলিব্রেশনে যাইতে চাও না? যদি যাইতে চাও মডেল সেলিব্রেশনে, তাহলে অবশ্যই কোর্সে ভর্তি হও। আচ্ছা, অ্যান্টিবায়োটিকে অ্যাটলিস্ট অ্যান্টিবায়োটিকে হয়েও। সবচেয়ে খাদ্য শোষিত হয় কোথায়? খাদ্য সবচেয়ে বেশি শোষিত হয় জেজুনামে। হ্যাঁ, মেনলি কারণ আমরা জানি যে ক্ষুদ্রান্তে 3টা পার্ট, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এই ডিউডেনামে খাদ্যের পরিপাক হয়, হ্যাঁ, কিন্তু জেজুনাম আর ইলিয়ামে শোষিত হয়। এখন জেজুনামটা বেশি পেঁচানো জায়গায় এবং এই জায়গাতে শোষণটা বেশি হয়, কিন্তু কেন জানি মাজেদা ম্যাম হচ্ছে ইলিয়াম দিছে অ্যান্সার, বুঝলাম না। মাজেদা ম্যামের বইতে দেওয়া ইলিয়াম অ্যান্সার, কিন্তু আসলে অ্যান্সার হওয়ার কথা জেজুনাম, অ্যান্সার হওয়ার কথা জেজুনাম। ক্ষুদ্রান্তের অংশ কোনটি? ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? ক্ষুদ্রান্তের ভিতরে 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ডিজেয়ালি, এই ডিজেয়ালির মধ্যে ডিউডেনামটা এমনি ইউ আকৃতির বাঁকানো অনেক ক্ষুদ্র একটা অংশ, ডিউডেনামটাই সবচেয়ে ক্ষুদ্র। সবচেয়ে ক্ষুদ্র কোনটা বলো তো? আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র অংশ কোনটা? তাড়াতাড়ি বলো। আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র অংশ, আচ্ছা নেজাম বলছো, আয়েশা বিনতে নেজাম বলছো ইলিয়াম হবে। আর এক এক জায়গায় এক এক রকম দেখছি, বুঝছো। আজমু স্যারের মতে জেজুনাম হওয়ার কথা, আবার তোমার ম্যাডাম হচ্ছে ইলিয়াম দিছে। এখন যদি আমরা আমাদের ম্যামেরটা কারেক্ট হিসেবে নেই, তাহলে ইলিয়াম নেওয়া ঠিক আছে, ওকে তোমার কথাই। কিন্তু আমি অনেক জায়গায় দেখছি আবার জেজুনামের কথাও, এটা একটু ঝামেলা। আচ্ছা যাই হোক, তারপরটা দেখি। আমাদের যকৃত আবরণকারী পর্দার নাম কি? যকৃত আবরণকারী পর্দার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। যকৃত আবরণকারী পর্দার নাম কি? যকৃত আবরণকারী পর্দার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল তোমরা এটা একটু খুঁজবে বাসায়, আবার আমিও খুঁজেছি কয়েক জায়গায়। আমি এক জায়গায় জেজুনাম দেখছি, আরেক জায়গায় আবার মাজেদা ম্যাম বলতেছে ইলিয়াম। তোমরা এই ঢাকা বোর্ডের 22-এর কোশ্চেনটা তোমরা একবার একটু খুঁজবা, তোমাদের বাসার কাজ দিলাম। এটা 2 জায়গায় 2টা অ্যান্সার, কিন্তু আমাদের মাজেদা ম্যাম ইলিয়াম দিছে, তোমরা ইলিয়াম দিতে পারো। লাইপোলাইটিক এনজাইম যেটা লিপিডকে ভাঙে সেটাই তো লাইপোলাইটিক, তাই না? তাহলে আমাদের এখানে অ্যামাইলেজ তো লেসিথিনেস হতে পারে। কোলাজিনেস তো প্রোটিনকে ভাঙে, ওই যে আমি ক্যালাস কামাই করে টিপুর কারে টাটা দিতাম, ওগুলো অগ্নাশয়ের প্রোটিন ভাঙার এনজাইম। অ্যামাইলেজ ইলাস্টেজও প্রোটিন ভাঙার এনজাইম। আমি ক্যালাস কামাইয়ের রশ্মি দিয়ে ইলাস্টেজ হয়, অর্থাৎ অগ্নাশয়, এই 2টা হচ্ছে আমাদের তোমার প্রোটিন ভাঙার এনজাইম, অগ্নাশয় থেকে গঠিত হয়। অ্যামাইলেজ অগ্নাশয় থেকে হয়, কিন্তু এটা শর্করা ভাঙার এনজাইম। কিন্তু লেসিথিনেস হচ্ছে আমাদের লিপিড ভাঙার এনজাইম। তাহলে লিপিড ভাঙার এনজাইম কোনটা? লাইপোলাইটিক এনজাইম কোনটা নিচের বাচ্চারা? লেসিথিনেস। লাইপোলাইটিক। অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনগুলো? অগ্নাশয় থেকে আমাদের হরমোনগুলো হচ্ছে তোমার ইনসুলিন, অক্সিটোসিন, সোমাটোস্টেটিন, ডোপামিন, আর এটা হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, অক্সিটোসিন। 7এর অ্যান্সারটা আমাদের কি হবে বলো তো? 7এর অ্যান্সারটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন হবে। 7এর অ্যান্সারটা আমাদের ইনসুলিন আর গ্লুকাগন হবে। 7এর অ্যান্সারটা ইনসুলিন আর গ্লুকাগন হবে। আমরা জানি অগ্নাশয়ের আলফা কোষ থেকে হয়, আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, আর বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন। আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, আর বিটা কোষ থেকে কি হয়? আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন আর বিটা কোষ থেকে ইনসুলিন হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে দেখি আমরা। ক্যাসিন প্লাস পানি, প্যারাকেসিন। ক্যাসিন প্লাস পানি দিয়ে হচ্ছে প্যারাকেসিন। এখানে এনজাইমটার নাম কি? আমরা জানি এখানে এনজাইমটার নাম হচ্ছে রেনিন, তাই না? দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে রূপান্তরিত করে কে? দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে কে? দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে হচ্ছে আমাদের রেনিন নামক একটা এনজাইম। দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে রেনিন নামক একটা এনজাইম। তারপর নিচের কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি, আমরা জানি যে 3টা খাবারের পরিপাক হয় আমাদের, তাই না? আমিষ, লিপিড। আমাদের কি কি খাবার পরিপাক হয়? আমিষ, লিপিড আর শর্করা, এগুলো সরাসরি পরিপাক হয়, কিন্তু খনিজ লবণের সরাসরি পরিপাক হয় না। আমিষ, লিপিডের সরাসরি পরিপাক হয়। নিউ এডিশনে পেপসিন দেওয়া, কোনটা নিউ এডিশনে পেপসিন দেওয়া? মানে এই যে দুধের ক্যাসিন থেকে প্যারাকেসিন, এটা নিউ এডিশন নাম্বার পেপসিন দেওয়া হয়েছে।
আগে তো রেনিনই পড়া হইতো, এখন মনে হয় পেপসিন করছে নিউট্রিশনে। আসলে দু একটা চেঞ্জ তো আসছেই আমাদের হালকা পাতলা, কিন্তু আমরা যদি আগের এডিশন দেখি সেখানে আমাদের রেনিনই ছিল, তাই না? আচ্ছা যাই হোক, এটা যদি তোমরা পেপসিন পায় থাকো তাহলে নিউ এডিশন থেকে পেপসিন পড়তে পারো, কিন্তু আমি তো দেখলাম যে সব জায়গাতে তোমার রেনিনই দেওয়া। তা আমার কাছে নিউ এডিশনের বই আছে, ঠিক আছে ওকে। আগে রেনিন ছিল না, আগে রেনিন ছিল, হ্যাঁ আগে তো সব জায়গায় রেনিনই ছিল, আমিও দেখছি রেনিনই ছিল। এটা রেনিনই পড়াইছি মূলত, দুধের ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে রেনিন। পেপসিনের কাজ এখন, হ্যাঁ এখন আমাদের বইতে এই যে দেখতে পাচ্ছি আমরা নিউ 2024-এর 155 পেজে। আচ্ছা আমি মাত্র বের করে ফেললাম, এটা রেনিন আমি কনফিডেন্স দাগায় তাই আর নতুন এডিশনের লাইনটা দেখি নাই। এই যে নতুন এডিশনে কি দিছে দেখো, ক্যাসিনকে হচ্ছে পেপসিন পলিপেপটাইডে পরিণত করে, ক্যাসিনকে পেপসিন পলিপেপটাইডে পরিণত করে, আর এখানে কি দিছে ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। তাই পলিপেপটাইড দিলে অ্যান্সার হবে হচ্ছে পেপসিন, বুঝছো? কিন্তু যদি প্যারাক্যাসিন দেয় তাহলে তো বুঝবা যে প্রশ্নটা পুরান বই থেকেই হয়েছে, প্যারাক্যাসিন যেহেতু দিছে তাহলে তো প্রশ্নটা পুরান বই থেকে হয়েছে। পুরান বই থেকে হইলে কিন্তু আবার রেনিনই দিতে হবে, কারণ একদম হুবহু লাইনটা লেখা আছে দুধের ক্যাসিনকে প্যারাক্যাসিনে রূপান্তর করে রেনিন। আর যদি বলে দুধের ক্যাসিনকে পলিপেপটাইডে রূপান্তর করে কে, তাইলে অ্যান্সার হবে পেপসিন। আচ্ছা দু একটা নিয়ে একটু কনফিউশন আমাদের আছে, এই নতুন এডিশন এগুলো ঝামেলা করে আসলে, বুঝছো? টিচারদেরও ঝামেলা হয়, স্টুডেন্টদেরও ঝামেলা হয়, এগুলো একদম কিছু করার নাই আসলে, এই বিষয়গুলো একটু আমাদের। ওকে তাহলে দেখি পরেরটা কি আছে আমাদের, যকৃতে গ্লাইকোজেনের সঞ্চয়কে কি বলে? যকৃতে গ্লাইকোজেনের সঞ্চয়কে বলা হয় গ্লাইকোজেনেসিস। যকৃতে গ্লাইকোজেনের সঞ্চয়কে কি বলে? যকৃতের গ্লাইকোজেনের সঞ্চয়কে বলে গ্লাইকোজেনেসিস। তারপরে কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে টায়ালিন, টম, তাই না? টায়ালিন শর্করা পরিপাককারী এনজাইম। কোনটা শর্করা পরিপাককারী এনজাইম? টায়ালিন শর্করা পরিপাককারী এনজাইম। গ্যাস্ট্রিক রসে কোনগুলো বিদ্যমান? গ্যাস্ট্রিক রসে কোনগুলো বিদ্যমান? পেপসিন, রেনিন, মিউসিন, ট্রিপসিন, রেনিন, লাইপেজ। লাইপেজ তো গ্যাস্ট্রিক রসে না, ট্রিপসিন পরিপাককারী এনজাইম, গ্যাস্ট্রিক রসে অগ্নাশয়ে থাকে, ট্রিপসিন অগ্নাশয়ে থাকে। দেখো এই ট্রিপসিন যেখানে আছে, ট্রিপসিন থাকে আমাদের অগ্নাশয় থেকে গঠিত হয় অন্ত্রে, অন্ত্রে খাবার পরিপাক করে ক্ষুদ্রান্তে। তাহলে আমাদের এই ট্রিপসিন আলাগুলা বাদ, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। 12-র অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো বাচ্চারা? 12-র অ্যান্সার হবে ক। 12-র অ্যান্সারটা কি হবে? 12-র অ্যান্সার হবে ক। হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি বহুভুজাকার কোষ কোথায় দেখা যায়? বহুভুজাকার কোষ যকৃতে দেখা যায়। 13-র অ্যান্সার কি হবে? বহুভুজাকার কোষ কোথায় দেখা যায়? বহুভুজাকার কোষ কিন্তু যকৃতে দেখা যায়, এটা আমরা দেখছি হেপাটোসাইট কোষগুলো বহুভুজাকৃতি। তারপরে লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটা? লালাগ্রন্থি থেকে টম বের হয়, অর্থাৎ টায়ালিন আর মল্টেস। লালাগ্রন্থি থেকে টম নিঃসৃত হয়, তো 14-র অ্যান্সার কি হবে? টায়ালিন আর মল্টেস হবে লালাগ্রন্থি থেকে। তারপরে দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটা? দুধ দাঁতে আমরা জানি যে আমাদের দাঁতের সংকেত কি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, তাই না? এটা হচ্ছে আমাদের ইনসিসর সংখ্যা কত? 2, 2, 1, 2, 3 এই সিস্টেমে থাকে আমাদের, উপরেও 2, 1, 2, 3, নিচেও 2, 1, 2, 3, আলটিমেটলি 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এইভাবে হবে আমাদের সিস্টেমটা। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে I2 C1 P0 M2 এই ব্যাপারটা থাকে বাচ্চাদের, তাই না? এটা থাকে বাচ্চাদের। তো বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার অনুপস্থিত, বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার অনুপস্থিত। বাচ্চাদের দাঁতের সংখ্যা হচ্ছে, বাচ্চাদের দাঁতের সংখ্যা 5 দুগুণে 10টা, এখানে 1 2 3 2 5, 5 দুগুণে 10টা, 10 10 20। বাচ্চাদের দুধ দাঁতের সংখ্যা 20টা। বাচ্চাদের দুধ দাঁতের সংখ্যা কয়টা? বাচ্চাদের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। বাচ্চাদের দুধ দাঁতের সংখ্যা 20টা। লালারসে বিদ্যমান এনজাইম কোনটা? লালারসে টায়ালিন থাকে, লালারসে টায়ালিন, টম থাকে। জনাব কামালের বিএমআই হচ্ছে এত, জনাব তিনি স্থূলতার কোন শ্রেণীতে আছে? 32। আমরা জানি 30 থেকে 25 থেকে 30 হইলে আমাদের কত হয়? 25 থেকে 30 হইলে আমরা জানি তোমার অতিরিক্ত ওজন। আর যদি 32 সামথিং হয় তাহলে অবশ্যই স্থূলতার কোন পর্যায়ে আসছে? তাড়াতাড়ি বলো, অবশ্যই স্থূলতার কোন পর্যায়ে আছে? 17 নম্বর অ্যান্সার কত হবে? অবশ্যই স্থূলতার কোন পর্যায়ে আছে? 17 নম্বর অ্যান্সার কিন্তু আমাদের গ হবে, গ। স্থূলতার প্রথম পর্যায়ে আছে, স্থূলতার প্রথম পর্যায়ে। এটা টেকনিক করে দিতে পারবা না? এটা পারবা। তারপর দেখি আমাদের কি আছে, যকৃতের শর্করা সঞ্চিত রূপ কোনটা? যকৃতে শর্করা সঞ্চিত হয়
তো গ্লাইকোজেন রূপে না। 18 অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো, 18 অ্যান্সার কি হবে? 18 অ্যান্সার খ হবে, গ্লাইকোজেন রূপে। আমরা জানি যে অতিরিক্ত গ্লুকোজগুলো গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চয় হয়। অতিরিক্ত গ্লুকোজগুলো কি রূপে যকৃতে সঞ্চয় হয়? অতিরিক্ত গ্লুকোজগুলো গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চয় হয়। স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান কোনটা? স্নেহদ্রব্য পরিপাক হয় কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয় না? স্নেহদ্রব্য ভেঙে আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই না? 19 অ্যান্সার কি হবে বলো তাড়াতাড়ি? 19 অ্যান্সার গ হবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। দেখো আমাদের প্রোটিন ভেঙে হয় অ্যামাইনো অ্যাসিড, তাই না? প্রোটিন ভেঙে হয় অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে হয় গ্লুকোজ। তোমার চর্বি ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। চর্বি ভেঙে হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। চর্বি ভেঙে হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। আচ্ছা উর্মি বলছে ওর এখনো দুধ দাঁত পড়ে নাই। তুমি তো তাও ছোট, আমার ছোট বোন, ওর বয়স প্রায় 27-28 হয়ে গেল, কিন্তু ওরও এখনো দুধ দাঁত পড়ে নাই একটা, বুঝছে, এখানে আছে। তো এই যে সমস্যা না। নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক অর্থাৎ অ্যামাইলেজ ভাঙে, অর্থাৎ অ্যামাইলোলাইটিক মানে কার্বোহাইড্রেট ভাঙা, অ্যামাইলোলাইটিক মানে কার্বোহাইড্রেট ভাঙা, কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে মল্টেস। অ্যামাইলোলাইটিক মানে কার্বোহাইড্রেট ভাঙা, কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে কে? কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে মল্টেস। কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে হচ্ছে মল্টেস, ঠিক আছে? কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে মল্টেস। দ্বাদশ শ্রেণীর ছাত্র জনির উচ্চতা 1.65 মিটার স্কয়ার করতে হবে, তাই না? আচ্ছা, ওজন 78 কেজি হলে স্থূলতার কোন পর্যায়ে আছে? ভাগ করো, এরা সবাই ক্যালকুলেটর ভাগ করো তো। 21 অ্যান্সার কত হয় দেখো তো? 21 ভাগ করলে কত আসে? 21 দেহের ওজন আমরা কি নেব? কেজিতে, আর উচ্চতাকে আমরা কি করব? স্কয়ার করে দিব। তাহলে 78 ভাগ আমরা করব হচ্ছে স্কয়ার। 78 ভাগ স্কয়ার করলে কত হয়? কত স্কয়ার করবে? 1.65। 1.65 কে স্কয়ার করো। এগুলো আসলে হাতে কলমে সলভ করে, এটা বোর্ডে আসছে, তো বোর্ডে ক্যালকুলেটর নিয়ে যেতে পারছো। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা কম, বুঝছো? আচ্ছা যাই হোক, এটারে আমরা যদি বের করে আমাদের মান আসে কত, তোমরা দেখো তো। এটা বায়োলজির প্রশ্ন দিয়ে দিছে দেখে আমি সলভ করাচ্ছি, নাহলে এটা সলভ করার দরকার ছিল না। আমাদের এটার মান আসবে, আলটিমেটলি মান কত আসে দেখো, ভাগ করলে মনে হয় 28.65 আসে। 28.65 আসে না? 28.65 আসার কথা, 28.65 এরকম একটা কিছু মান আসবে। এটা আসার পরে তোমার হচ্ছে, এটা তো স্থূলতার প্রথম পর্যায়ে। স্থূলতার কোন পর্যায়ে হবে বাচ্চারা এটার আনসার তখন? স্থূলতার প্রথম পর্যায়ে। হ্যাঁ, নাফিউল বলছো 28.65, ঠিক আছে। হ্যাঁ 28, যদি 25-এর, আচ্ছা 28.25 থেকে 30 হলে তো অতিরিক্ত ওজন, তাহলে ওনার অতিরিক্ত ওজন, স্থূলতার প্রথম পর্যায়ে না, অতিরিক্ত ওজন। 21 অ্যান্সার কত হবে? 21 অ্যান্সার কত হবে? 21 অ্যান্সার ক হবে, অতিরিক্ত ওজন। 21 অ্যান্সার, কারণ আমরা জানি যে 25 থেকে 30-এর মধ্যে যেটা, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন, আর 30-এর পরে হচ্ছে আমাদের স্থূলতার প্রথম পর্যায়ে। তাহলে ওনার কি অবস্থা? ওনার অবস্থা হচ্ছে এ। আপু আপনি কি ফিজিক্স কেমিস্ট্রিও নেবেন? হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রিও নেব। বায়োলজি শেষ করার পরে ফিজিক্স কেমিস্ট্রি আমরা হচ্ছে ইউটিউবে প্লেলিস্ট মেক করবো একটা। বায়োলজি যদি দেখা যায় যে লাইভে তোমাদের ঠিক টাইমে লাইভে আসতে সমস্যা হচ্ছে, তো আমি রাতের বেলা একদম সুন্দর করে ক্লাস গুছিয়ে ট্যাব দিয়ে বইয়ের অনুশীলনীগুলো একটা সুন্দর প্লেলিস্ট মেক করে দিব তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। আপাতত এটা শেষ করি লাইভে, তারপরে আমরা নাহলে তোমাদের একদম সময় রাতের বেলা নষ্ট করবো না, তোমরা একদম পড়া শেষ করে তোমরা প্লেলিস্টে স্পিড বাড়াই করতে পারবা। দেখি আগে এটা লাইভটা শেষ করি, যেহেতু বায়োলজি লাইভ নিতেছি, বায়োলজিগুলো লাইভেই নিব। তারপরে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? আলফা থেকে হচ্ছে গ্লুকাগন। আলফা থেকে হয় গ্লুকাগন, আর ইনসুলিন হয় বিটা থেকে। আলফা থেকে গ্লুকাগন, ইনসুলিন হয় বিটা থেকে। সোমাটোস্ট্যাটিন ডেল্টা বা ডি কোষ থেকে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে পিপি কোষ থেকে, তাই না? এগুলো আমরা জানি। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক 22-এর। তারপরে আমাদের পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? গ্যাস্ট্রিন না? গ্যাস্ট্রিনই তো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। 23-এর অ্যান্সার কি হবে বাচ্চারা? 23 তাড়াতাড়ি বলো। 23-এর অ্যান্সার কিন্তু আমাদের ক হবে। 23-এর অ্যান্সার ক হবে। আচ্ছা ওকে, তারপরে চর্বি পরিপাককারী এনজাইম কোনটা? চর্বি পরিপাককারী এনজাইম। আর রেনিন আর টিরসিন তো আমিষ, পেপসিন আর কোলাজিন আমিষ। লাইপেড আর ফসফোলাইপেজ গ হওয়ার সম্ভাবনা বেশি। গ আর ঘয়ের মধ্যে 24 অ্যান্সার কি হবে তোমরা বলো? 24-এর অ্যান্সার কি হবে? গই হবে, তাই না? লাইপেজ আর ফসফোলাইপেজ। 24 অ্যান্সার কি হবে? লাইপেজ আর ফসফোলাইপেজ। 24-এর অ্যান্সার লাইপেজ আর ফসফোলাইপেজ হবে। তারপরে আমাদের দুধের আমিষের নাম কি? দুধের আমিষের নাম কি? ল্যাকটোজ হবে? ল্যাকটোজ দুধের আমিষ না, ল্যাকটোজ হচ্ছে তোমার দুধের শর্করা। ইরেপসিন না, ক্যাসিন, রেনিন তো এনজাইম, তাহলে ক্যাসিন। 25 অ্যান্সার কি হবে বাচ্চারা? তাহলে ক্যাসিন। দেখছো
ক্যাসিন হচ্ছে আমাদের দুধের আমিষ, আমিষ ক্যাসিন, ক্যাসিন অনেক গুরুত্বপূর্ণ আমিষ দুধের, দুধের আমিষ হচ্ছে ক্যাসিন, ক্যাসিন। কোন গ্রন্থি থেকে টায়ালিন ক্ষরণ হয়? টায়ালিন তো লালা গ্রন্থি থেকে, লালা থেকে টম ক্ষরণ হয় না, লালা থেকে টম ক্ষরণ হয়। আচ্ছা, তারপরে আবার দেখো রনির দেহের ওজনের সূচক হচ্ছে 38, ওজনের সূচক 38, মানে 38 রিলেটেড কিছু, 38 তাহলে আমাদের 30-এর বেশি, তাহলে স্থূলতার কোন পর্যায়ে? 38 30-এর বেশি, তাহলে আমাদের 27 অ্যান্সার হচ্ছে কি? 27-এর অ্যান্সার আমাদের খ, অর্থাৎ স্থূলতা 38, 38 30-এর বেশি হলে স্থূলতার বক্সটা দেখো তো তোমাদের বইতে, 38 হলে আমাদের অ্যান্সারটা কি হওয়ার কথা বাচ্চারা? 38 হলে অ্যান্সারটা কি হওয়ার কথা তোমাদের বইতে? কত রেঞ্জটা দেওয়া আছে তো, একটা বক্স দেওয়া আছে সুন্দর করে, স্থূলতা রিলেটেড বক্সটাতে যাও। 38 হলে দ্বিতীয় স্তর, কারণ আমরা জানি 30 থেকে 34.99 অর্থাৎ 35, 30 থেকে 34 যদি ধরি তাহলে আমাদের স্থূলতার প্রথম স্তর। 35 থেকে আমাদের 35 থেকে আমাদের কত পর্যন্ত? 35 থেকে 39 পর্যন্ত হচ্ছে তোমার স্থূলতার দ্বিতীয় স্তর। দ্যাট মিনস 38 তো দ্বিতীয় স্তরই হবে। 38-এ কি হবে? দ্বিতীয় স্তর। এই যে টেকনিক্যাল কোশ্চেন আছে কিছু, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এরকম দিতেও পারে, বলা যায় না। টেকনিক্যাল কোশ্চেনগুলো একটু সলভ করো সিস্টেমটা, তাহলে পারবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 30 থেকে 35 হলে প্রথম, তারপরে দেখছো কত জায়গা থেকে সুন্দর করে আমরা তাহলে বুঝতেছি না কোন কোন জায়গায় আমাদের টাচ দেওয়া উচিত। কোনটি মানবদের সবচেয়ে বড় গ্রন্থি? এটা অনেকবার পড়ছো, এটা হচ্ছে যকৃত, যকৃত মানবদের সবচেয়ে বড় গ্রন্থি। এরপর চলে যাব আমরা নিচের দিকে, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন। আমিষ পরিপাককারী এনজাইম ট্রিপসিন। গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ ক্ষুদ্রান্তে থাকে। 30-এর অ্যান্সার কি হবে? গবলেট কোষ কোথায় থাকে? 30-এর অ্যান্সারটা কি হবে বাচ্চারা? দ্রুত বলতে হবে। 30-এর অ্যান্সার কি হবে? গবলেট কোষ কোথায় থাকে? 30-এর অ্যান্সার কি? তাড়াতাড়ি বলো। 30-এর অ্যান্সার ক, ক্ষুদ্রান্তে। একজন ব্যক্তির বিএমআই 38 কেজি মিটার স্কয়ার, তিনি স্থূলতার কোন? 38, আগেরটাই। 38 হলে দ্বিতীয় স্তর। 38 হলে কত? 31-এর কি হবে অ্যান্সার? তাড়াতাড়ি বলো, 31-এর অ্যান্সারটা কি হবে? 31-এর অ্যান্সার খ হবে। 31-এর অ্যান্সার দ্বিতীয় স্তর। মানে এই টাইপের প্রশ্ন আসছে, বোর্ডে আসছে আর কি। আর আমাদের এই মাজেদা ম্যাডাম তো যা পাইছে ভাই, 200-র উপরে 100-র উপরে কোশ্চেন দিয়ে রাখছে। এই মাজেদা ম্যাডামের বই দেখে আমি আর রক্ত চ্যাপ্টার সাহস করি নেই আজকে। মানে মাজেদা ম্যাডামের এত কোশ্চেন, মাজেদা ম্যাডামের কয়টা কোশ্চেন জানো? মাজেদা ম্যাডামের 150 কোশ্চেন, 150। উনি সামনে 200 বানাবে, এটা শিওর থাকো, কারণ সামনে বছর আবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে, আবার সেগুলো দিবে। মানে কি করে বুঝতেছি না বিষয়টা, মানে ওনার বই তো ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে আফটার 10 ইয়ার্স। আচ্ছা যাই হোক, দেখো পরিপাকে সাহায্য করে কোন হরমোন? অবশ্যই সিক্রেটিন, এর সলভ করে আসছি আমরা। পরিপাকে সাহায্য করে কোন হরমোন? সিক্রেটিন হরমোন। তারপরে ক্ষুদ্রান্তর অংশ 9 কোনটা? ক্ষুদ্রান্তের অংশ আমরা জানি যে ডিজেয়ালি ক্ষুদ্রান্তের অংশ, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ডিজেয়ালি হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের অংশ, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, কিন্তু সিকাম আমাদের বৃহদান্তের অংশ। সিকাম দিয়ে সিকাম বৃহদান্তের অংশ মনে রাখা যায়, সিকাম কোলন মলাশয়, স দিয়ে সিকাম, ক দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে সিকাম। সিকামের সাথে একটা কি লাগানো থাকে বলতো? আঙ্গুলের মতো অভিক্ষেপ। সিকামের সাথে কি লাগানো থাকে? একটা আঙ্গুলের মতো অভিক্ষেপ, বলতো নাম কি? তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স যদি ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় তাহলে কি হয়? অ্যাপেন্ডিসাইটিস, তাই না? ওকে, নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? প্রোটিন পরিপাককারী এনজাইম ট্রিপসিন আর কোলাজিনিস হতে পারে। আমি ক্যালাস কামাই করে টিপুর কারে টাডা দিতাম, ক্যালাস দিয়ে কোলাজিনেস আর টাডা আর টিপু দিয়ে ট্রিপসিন। আমাদের এক হওয়ার সম্ভাবনাই আছে। 34-এর ক, 34-এর কি হবে বাচ্চারা? দ্রুত বলো তো। 34-এর ক হবে, ক, 34-এর ক। তারপরে আমাদের 35, সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কি তৈরি করে? সুক্রেজ তো একটা ডাইস্যাকারাইড, সুক্রেজ একটা ডাইস্যাকারাইড, তাই সুক্রোজকে ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তোমরা জানো যে সুক্রোজে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণ থাকে। গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণকে কি বলবো আমরা? সুক্রোজ। 35 অ্যান্সার কি হবে? 35 অ্যান্সার ক হবে, 35 ক হবে। এরপর 36, ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া মূলত যকৃতেই তৈরি হয়। ইউরিয়া অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় তৈরি হয় বলো তো? 36 অ্যান্সার কি হবে? না 36, ইউরিয়া, ইউরিয়া, ইউরিন, ঝামেলা এই জায়গা দেখছো, ম্যাডাম তো ঝামেলা করে ফেলাইছে। ইউরিয়া তৈরি হয় যকৃতে, আর ইউরিন তৈরি হয় বৃক্কে। ইউরিন বৃক্কে তৈরি হয়, মূত্রথলিতে জমা হয়, কিন্তু উনি অ্যান্সার দিছে বৃক্ক। ঝামেলা পড়ে গেলাম না? 36 অ্যান্সার কি হবে বলো বাচ্চারা? তোমরা দেখো 36 অ্যান্সার কি হবে? 36 অ্যান্সার কি হবে? ইউরিয়া আর ইউরিনে পার্থক্য আছে, ইউরিয়া আর ইউরিনে পার্থক্য আছে। ইউরিয়া, ইউরিয়া তো ইউরিয়া সার না, আবার ইউরিয়া হয় তোমার অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় যকৃতে, আর ইউরিন তৈরি হয় বৃক্কে। ইউরিন তৈরি হয় বৃক্কে, এটা লিভারই হওয়ার সম্ভাবনা, লিভারই হবে, বুঝছো? ইউরিন তৈরি হয় কিডনিতে,
কিন্তু এই জায়গাতে উনি মাজেদা ম্যাডাম এই বিক্ষ দিছে অ্যান্সার, অ্যান্ড ক্যান দিছে, আমি কি করবো বলো তো? আমার কোনো দোষ আছে? আমার কোনো দোষ নেই, আমি জায়গা এখান থেকে। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? লালা গ্রন্থিতে পাওয়া যায় টায়ালিন। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায় বলো তো? কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? দেখো আজমল স্যার যদি কোনো ভুল উত্তর দেয় আমার সেখানে কিছু বলার থাকে না, কারণ উনি আমার টিচার। তারপর দেখো মাজেদা ম্যাডাম, উনিও আমাদের টিচার, তাই না? ওনাদের ম্যাডাম বলি, স্যার বলি। স্যার ম্যাডামরা যতই ভুল করুক তাদের এখানে আমাদের কোনো মন্তব্য থাকা উচিত না। তারা যা বলছে তাই ওকে, আমাদের এখানে কিছুই বলার নাই। আমি টিচার, তাও আমি কিছু বলতে পারি না। উনি কি করছে আমি জানি না, উনি অ্যান্সার দিচ্ছে এটা, বুঝছো? কিন্তু আমরা দেখতেছি আসলে ভুল, আমরা দেখতেছি লিভারে, তাও আমরা বলতে পারতেছি না, কারণ ওনার বই তো উনি প্রিন্ট করে ফেলছে, এটা পাবলিশড হয়ে গেছে, সারা বাংলাদেশ স্বীকৃতি দিতেছে। তুমি আর আমি কে ভাই? আচ্ছা যাই হোক, এখন কি করার। ওকে, তারপর চলে যাব আমরা অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়ার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। দেখো অশর্করা থেকে শর্করা, আমরা জানি শর্করা থেকেই গ্লাইকোজেন তৈরি হয় বা গ্লুকোজ, যাই হোক শর্করা জাতীয় থেকেই তৈরি হওয়ার কথা, কিন্তু অশর্করা জাতীয় বা নন কার্বোহাইড্রেট উৎস থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে সেটা নতুনভাবে গ্লুকোজ তৈরি হওয়া, নতুন মানে নিউ, দ্যাট মিনস গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস সঠিকটাই দাগানো ভালো, হ্যাঁ? পরীক্ষাতে এরকম আসে এক দুইটা, ওই কোনটা ভুল আসছে পরীক্ষার হলো ওইটা মনে করে দাগানো, মাথার উপর অনেক প্রেশার যাবে, এই প্রেশার নিতে যায় তুমি জানা জিনিস অনেক ভুল করবা, বুঝছো? তাই মাথায় ভুল টুলের প্রেশার নিয়ে যাও না হলের ভিতরে। ভুল বলতে দুনিয়াতে কিছু নাই, তাই আমরা সবকিছুই সঠিক ধরে যাব, যদি দুনিয়াতে অনেক ভুল আছে। এখন কি করবা তোমরা? পরীক্ষার হলে যাওয়ার আগে কেউ ভুল আছে, ব্ল্যাঙ্ক হবে, এগুলা নিয়ে যদি কেউ হলের ভিতর ঢুকে, আল্লাহ জানে যদি ব্ল্যাঙ্ক দিয়ে দেয় 10টা কি করব, যদি ভুল থাকে অ্যান্সার কি করব, এটি ভাবলে আর চান্স পাওয়া লাগবে না, বুঝছো কথা? ওই ভুল থাকলেও সঠিক দাগা আসবা, কপালে যা আসে সঠিকই পড়ে যাও, মানে সঠিক পড়লে একটা কনফিডেন্ট থাকে। বের ভিতর পড়তেছে একরকম, বাইরে আরেক রকম, গোজামিল করে মাথার ভিতরে প্রেশার নিয়ে লাভ নাই। আমার মনে হয় সঠিকটা দাগানোই ভালো, সঠিকটা দাগানোই ভালো। ওকে, ঠিক আছে। তারপর দেখি কি আছে আমাদের, ল্যাকটোজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? ল্যাকটোজ তো ল্যাকটোজেন শর্করা। ল্যাকটোজ কোন খাদ্যের পরিপাকের সাথে যুক্ত বাচ্চারা? 39-এর কি হবে অ্যান্সার? ল্যাকটোজ কোন খাদ্য পরিপাকের সাথে যুক্ত? ল্যাকটোজ ও শর্করা। 40-এর কি হবে? যকৃত গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কি তৈরি করে? যকৃত গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ তৈরি করে? ফ্যাটি অ্যাসিড আর আচ্ছা অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড আর গ্লাইকোজেন। আমার তো মনে হয় ফ্যাটি অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থেকে, অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরি হয়, নন কার্বোহাইড্রেট উৎস থেকে। 40 অ্যান্সার ক হবে, অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থেকে তৈরি হয়। 40 অ্যান্সার কি হবে? ক হবে, ক। 40-এর অ্যান্সার ক হবে। 41 বৃহদন্তের অংশ কোনটা? এটা তো তোমাদের পারা উচিত। 40-এর অ্যান্সার কি দিছো সবাই? 40-এর অ্যান্সার ক। 41-এর অ্যান্সার কি হবে? বৃহদন্তের অংশ কোনটা? আমরা জানি সিকাম, কারণ সিকাম কোলন মলাশয় হচ্ছে বৃহদান্তের অংশ, ডিজেয়ালি ডিউডেনাম জেজুনাম ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, এটা তো একটু আগেই পড়লাম। তারপর আমাদের পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে কি খরিত হয়? প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরাইড অ্যাসিড খরিত হয়। প্যারাইটাল কোষের আরেক নাম হচ্ছে অক্সিনেটিক সেল, অক্সিনোটিক। প্যারাইটাল থেকে খরিত হয় অক্সিনোটিক, এটা উত্তর হচ্ছে হাইড্রোক্লোরাইড অ্যাসিড। প্যারাইটাল থেকে খরিত হয় অক্সিনোটিক, উত্তর হাইড্রোক্লোরাইড অ্যাসিড। 42-এর কি হবে বাচ্চারা? 42-এর অ্যান্সারটা কি হবে? 42-এর খ। 43 কোনটি মিশ্রগ্রন্থি? মিশ্রগ্রন্থি হচ্ছে অগ্নাশয়, যত শয় আছে নামের মধ্যে সব শয়তান, অগ্নাশয়, শুক্রাশয়, বৃত্তাশয়, নামের মধ্যে যারই শয় পাবা সেই শয়তান, সে কি? সেই মিশ্র, মানে মিক্সড, দুই রকমের ক্যারেক্টার। শয় যেটা সেটাই হচ্ছে মিক্সড, শয় যেটা সেটাই কিরকম? যার নামের মধ্যে শয় আছে সেই হচ্ছে মিক্সড, অর্থাৎ দুই রকমের ক্যারেক্টার দেখায়, শয় এলাগুলাই হচ্ছে মিক্সড। তারপর চলে যাবো আমরা পরবর্তীতে কি আছে দেখার জন্য। গলবিলে উন্মুক্ত হয় না কোনটা? গলবিলে উন্মুক্ত হয় না কোনটা? গলবিলে উইসাংনালী তো আর গলবিলে হয় না, গলবিলে উন্মুক্ত হয় না উইসাংনালী, কারণ উইসাংনালী উন্মুক্ত হয় ডিউডেনামের ভ্যাটারো প্যাম্পুলাতে। ডিউডেনামের ভ্যাটারো প্যাম্পুলাতে কি উন্মুক্ত হয়? উইসাংনালী ডিউডেনামের ভ্যাটারো প্যাম্পুলাতে উন্মুক্ত হয়। তাহলে 44-এর অ্যান্সার কি? 44-এর অ্যান্সার ঘ হবে, ঘ। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? অম্লীয় পরিবেশ, পেপসিন অম্লীয় পরিবেশ, কারণ পাকস্থলীতে পেপসিনই থাকে। 45-এর অ্যান্সার কত হবে? 45-এর অ্যান্সার কত হবে? 45-এর অ্যান্সার কিন্তু আমাদের গ হবে। 45-এর অ্যান্সার আমাদের গ হবে, 45-এর অ্যান্সার। এই ম্যাডামের কোশ্চেন সলভ করতে যে কত মাস লাগবে আল্লাহ জানে। মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানুষের অবশ্যই 2 জোড়া লালাগ্রন্থি আছে, মানুষের 2 জোড়া লালাগ্রন্থি আছে। পিত্তরস খরিত হয় কোনটি থেকে? পিত্তরস তো যকৃৎ থেকেই খরিত হয়। তাহলে 46-এর খ, 47-এর কত? 47-এর গ, 46-এর কত দিছি? সরি, লালাগ্রন্থি 2 জোড়া না, লালাগ্রন্থি কত? 3 জোড়া। দেখছো
লালাগ্রন্থি সংখ্যা 3টা, পিত্তরস হয় কোথা থেকে? যকৃত থেকে। দুইটাই গ হবে। 46 47 দুইটাই কি হবে? 46 47 দুইটাই কিন্তু গ হবে। 46 47 দুইটাই কিন্তু গ হবে। তারপরে আমাদের বহুপদী সমাপ্তিতে আসছে। আল্লাহ, তারপরে আমাদের কি অ্যান্সার? পিত্তরস হয়, দিলাম তো এটা যকৃত। এবার বহুপদী সমাপ্তি, মাজেদা ম্যামের বহুপদী সমাপ্তি না করলেও মনে হয়, আমার কাছে লাগে মাজেদা ম্যামের বহুপদী সমাপ্তি না করলেও হয়। এই মহিলা প্রচুর ঝামেলা করছে, এই মহিলা অনেক কোশ্চেন দিয়ে রাখছে। 48 থেকে, হ্যাঁ 3 জোড়া দিছি। 48 থেকে 57 পর্যন্ত ওনার হচ্ছে প্রশ্ন। এরপরেও আরেকটা ব্যাপার, উনি মেডিকেল ডেন্টালে কোশ্চেন অ্যাড করছে ওনার বইতে। মানে উনি চায় কি রে ভাই, উনি মেডিকেল ডেন্টালে কোশ্চেন অ্যাড করে দিছে। আচ্ছা, সিক্রেটিন গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে, অগ্নাশয় রস নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ডিউডেনামে মিউকোসা করিতে হয়। 48-এর অ্যান্সার কি দেওয়া যায়? 48-এর অ্যান্সার, সিক্রেটিন গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে না, অগ্নাশয় রস নিয়ন্ত্রণ করে, ডিউডেনামে মিউকোসা থেকে খরিত হয়। এটা সত্য, অর্থাৎ 2 আর 3 সত্য। 2 আর 3 সত্য। অগ্নাশয় থেকে 57 পর্যন্ত সলভ করে আর করবো না। হ্যাঁ, অগ্নাশয় থেকে নিশ্চিত হয় কোনটা? অগ্নাশয় থেকে তো আমরা পড়ছি, এটা রিপিট কোশ্চেন। 2 আর 3, স্নেহজাতীয় খাবার পরিপাকে অংশ নেয় কে? লেসিথিনেজ আর লাইপেজ। 1 আর 2 হবে, অর্থাৎ 50-এর ক হবে, 50-এর ক। তারপরে 51, প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটা? 50-এর কি দিচ্ছে সবাই একটু বলো তো? 50-এর তোমাদের বইতে দিছে গ, তোমাদের বইতে উনি দিছে গ, কিন্তু অ্যান্সার হওয়ার কথা ক। ঝামেলা আছে, আমরা এইগুলো একটু স্কিপ করি। হ্যাঁ, প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটা? প্রোটিনে তো পেপসিন অংশ নেয় আর কার্বক্সিপেপটাইডেস। অর্থাৎ 1 আর 3। 51-এর অ্যান্সার খ হওয়ার কথা। 51-এর অ্যান্সার কত হওয়ার কথা? 51 খই দিছে, 51 আবার খই দিছে। পিত্তরসের কাজ কি? ইমালসিফিকেশন করা, লাইপেজ সক্রিয় করণ, অন্ত্রে ক্ষারীয় মাধ্যম না, অন্ত্রে ক্ষারীয় মাধ্যমে সৃষ্টি করে। আমাদের 52-এর অ্যান্সার কি হবে দেখো তো? 52-এর অ্যান্সারটা কি মনে হচ্ছে তোমাদের? 52-এর অ্যান্সার তো সবগুলাই মনে হচ্ছে না। ইমালসিফিকেশন করে, লাইপেজকে সক্রিয় করে, পিত্তরস, এটা ঘই হবে। গ্যাস্ট্রিক জুস, কোষীয় নিঃসরণের মিশ্রণ। গ্যাস্ট্রিক জুস পাকস্থলী প্রাচীর রক্ষা করে। গ্যাস্ট্রিক জুস প্রোটিনকে পেপটোনে পরিণত করে বলছে, কিন্তু আসলে তো করে পেপটাইডে। 53-এর অ্যান্সার কি হবে বলো? 53-এর অ্যান্সার হচ্ছে পেপটোন হবে না, এটা পেপটাইড হওয়ার কথা, কিন্তু তাও ম্যাডাম বলছে সবই হবে। ম্যাডাম বলছে 3টাই হবে ম্যাডামের বইতে। জিহ্বা ও চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি কোনটা? জিহ্বার নিচে আর চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম, গ্রন্থি নিঃসৃত অ্যামাইলেজ আর লাইসোজাইম। অ্যামাইলেজ জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল, চোয়ালের নিচে থাকে সাবমেন্ডিবুলার। সাবলিঙ্গুয়াল আর সাবমেন্ডিবুলার তো স্যালিভারি আলফা অ্যামাইলেজ, মানে টাইলিনেরই আরেক নাম। আর লাইসোজাইম তো এনজাইম। 2 আর 3 হবে অ্যান্সার। 54-এর অ্যান্সার কত হবে বলো তো? 54-এর অ্যান্সারটা কত হবে? 54-এর অ্যান্সার 2 আর 3 গ দিছে, অ্যান্সার গই। 54-এর অ্যান্সার গ। আমরা 57 পর্যন্ত সলভ করাবো। 57 নম্বর প্রশ্ন, 57 নম্বর প্রশ্নের পরে মেডিকেল ডেন্টালের প্রশ্ন দিছে, ওগুলা পরে মেডিকেল ডেন্টাল আবার পরে সলভ করাবো। পিত্তরসের কাজ, পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ইমালসিফাই করে, ওকে এর সহায়তা করে, কপার জিঙ্ক পারদ নিঃসরণ করে। 55-এর অ্যান্সার কি হতে পারে বলো তো বাচ্চারা? 55-এর অ্যান্সার সবগুলাই হতে পারে, কারণ আমাদের এখানে কপার জিঙ্ক এটাও আছে 55-এর বইতে। 55-এর মধ্যে মল জাতীয় পদার্থ জমা থাকে কোথায়? মলাশয়, সিগময়েড কোলন, পেলভিক কোলনে। আমাদের মল কোথায় জমা থাকে? 56-এর অ্যান্সারটা কি হবে? মল কোথায় জমা থাকে? মল সিগময়েড কোলনেই জমা থাকে মেইনলি। পেলভিক কোলনে তো নাই, জমা নাই। মলাশয় থাকে আর কোলনের পরেই তো মলাশয়। সরকার জাতীয় খাদ্য শোষণকারী নিয়ন্ত্রণকারী হরমোন, এই দুটো তো পড়ছিলাম, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। 1 আর 2, তাই না? 57-এর অ্যান্সার কি বলো তো? 57-এর অ্যান্সার হচ্ছে 1 আর 2, অর্থাৎ ক। দ্যাট মিনস অভিন্ন তথ্যতে আর যাচ্ছি না। অভিন্ন তথ্য আলা কিন্তু অনেকগুলা হাবিজাবি প্রশ্ন দিচ্ছে, অভিন্ন তথ্যতে আমরা যাব না। অভিন্ন তথ্যের পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে মাজেদা ম্যাডাম তার বইতে আবার মেডিকেল ডেন্টালের প্রশ্ন অ্যাড করেছে। তো মেডিকেল ডেন্টালের প্রশ্ন তো আমি তোমাদের ওই 100টা করে প্রশ্ন একসাথে সলভ করার একটা প্ল্যান আছে আমার। আমাদের যে প্রশ্ন ব্যাংকটা, সেখানে আমরা 10 বছরের প্রশ্ন দিয়ে দিছি, সেখানে সলভ করাবো। হ্যাঁ, এখানে চ্যাপ্টার ভিত্তিক আর মেডিকেল ডেন্টাল করার দরকার নাই, তাও উনি এখানে মেডিকেল ডেন্টাল দিছে অনেকগুলা। ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ পাওয়া যায় মিউকোসাতে, কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে, এটা হচ্ছে ট্রিপসিন, কোন এনজাইম লালাতে পাওয়া যায় টায়ালিন, মানে যা পড়াইলাম না একটু আগে তাই। আরেকটা প্রশ্ন আছে যে ক্ষুদ্রান্তের কোন স্তরে পানপাত্র সেল পাওয়া যায়? পানপাত্র মানে গবলেট সেল কোথায় পাওয়া যায়? মিউকোসা স্তরে গবলেট সেল পড়ছো তোমরা
মিউকোসা স্তরে গবলেট সেল, এককোষী গবলেট সেল, তো এগুলো আমরা পড়ছি। তারপর কোন এনজাইম অগ্নাশয়ে নাই, টাইলিন, মল্টেস, ট্রিপসিন, অ্যামাইলেস। টাইলিন নাই কারণ টাইলিন আমাদের মুখ গহ্বরে আছে, তাই না? তো এই কোশ্চেনগুলো আমি ছবি তুলি নাই, এটা আমরা আলাদা করে পরে সলভ করবো, আবার 100টা করে প্রশ্ন, তখন আমাদের এইগুলো চলে আসবে। তো এখানে প্রায় উনি কত থেকে কত দিছে, 100 থেকে 159 পর্যন্ত আবার তোমার 59টা কোশ্চেন দিছে মেডিকেল ডেন্টালে মাজেদা ম্যাম। তো মেডিকেল ডেন্টাল ওনার থেকে সলভ করতে হবে না, আমরা আমাদের কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে পরে সলভ করব। তাহলে আপাতত আমরা মাজেদা ম্যামের অনুশীলন এমসিকিউগুলো সলভ করলাম। আমাদের মেডিকেল ডেন্টালের প্রশ্ন পরবর্তীতে আমরা ইয়ার অনুযায়ী সলভ করব, ঠিক আছে? সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। একজন বলছে সবাই তো বকতেছে ম্যাডামকে, জাস্ট এগুলো তো আমি এমনি ফান করছি। ম্যাডাম তো অবশ্যই ম্যাডাম, সম্মানের, বলছি না, আমি তো শুরুতেই বলছি যে ম্যাডাম যাই করুক, যেটাই বলছে ভুল দিলেও ওকে, স্যার ম্যাডামরা যত ভুল করুক যাই করুক, স্টুডেন্টরা সেখানে আসলে কিছু বলার থাকে না। স্যার ম্যাডামরা ভুল করছে, আজমল স্যারের বই তো ভুল আছে, তাই বলে আজমল স্যারের বকবো আমরা? এটা তো উচিত না। আজমল স্যারের বই না থাকলে তুমি অ্যাডমিশন টেস্টে ডাব্বা মারতা। আজমল স্যার অনেক কষ্ট করছে বইয়ের জন্য, তো একটা দুটা ভুল করছে দেখে তোমার এখন তারে বকবা? আলিম স্যারের বই থেকে অনেক কিছু আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাই বলে কি আলিম স্যারের বকবা? এটা তো উচিত না। টাইপিং মিস্টেক হতে পারে, আবার উনি যারা চেক দেওয়াইতে দিছে সে ভালো করে চেক নাও দিতে পারে, তো বকা তো সব স্যার ম্যাডামরা খায়, এখন কী করার। যাই হোক, আমাদের বকার দরকার নাই, আমরা মেন বইটা ভালো করে পড়বো। মেন বই ভালো করে পড়ে যদি দেখি যে অ্যান্সার ভুল আছে দু একটা, সেটা আমরা কারেকশন করে নিব, সমস্যা কি? আমাদের মেধা দিচ্ছেন আল্লাহ, বুঝছো? বকাবকি দিও না কেউ। হ্যাঁ, সবাই ভালো থাকো, পিডিএফ আপলোড দিয়ে দিব।